অনলাইনে ক্লাস করে নিতে পারবি। প্রথমেই সিলেবাসে যাব। ফার্স্ট সেমিস্টারে আমাদের কি কি পড়তে হবে সেটা আগে একটু জেনে নিই, তারপর না হয় পড়া শুরু করবো। খাতা শুরুতেই আগে রেডি করে লিখে রাখ। ফার্স্ট আমাদের ইউনিট 1 আছে একক মাত্রা, বা যেটাকে বলছি আমরা ভৌত রাশির পরিমাপ, মানে ক্লাস 9-এর মতো অনেকটাই। ফার্স্ট ভৌত রাশির পরিমাপ, ওটাকেই লেখা আছে একক মাত্রা। ওই ইউনিটে আছে 3 নাম্বার, মানে 3টে এমসিকিউ থাকবে আমাদের। 3 নাম্বার, 3 মার্কস। পাশে নাম্বার গুলো লিখে রাখবি। এবং আমি বাংলা মিডিয়ামের চ্যাপ্টার ওয়াইজই বলছি, না। নাম্বার 2, ইউনিট 2, ওখানে আছে আমার দুটো ইউনিট। এটা হচ্ছে একমাত্রিক গতি প্লাস ভেক্টর। ভেক্টর টোটালি হচ্ছে ম্যাথের চ্যাপ্টার, ক্লাস 12-এ গিয়ে আবার ম্যাথে করবি, কিন্তু ফিজিক্সে করতে হবে। একমাত্রিক গতি আর ভেক্টর এটা নিয়ে আছে 12 নাম্বার, মানে 12টা এমসিকিউ। হ্যালো স্যার, বলছি ওই অঙ্কিত মন্ডল পৌঁছেছে? হ্যাঁ হ্যাঁ, পৌঁছে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। ওকে, নাম্বার 3, 3 নম্বর ইউনিট হচ্ছে নিউটনের গতিসূত্র। এটাকে পুরোটা আমরা বলি লজ অফ মোশন। তো 3টে চ্যাপ্টার আছে আমাদের বই অনুযায়ী, নিউটনের গতিসূত্র প্লাস ঘর্ষণ প্লাস বৃত্তীয় গতি। এই 3টে ইউনিট নিয়ে আমাদের আছে, অনেকটা বড় চ্যাপ্টার কিন্তু নাম্বার অনেকটাই কম আছে, 8 নাম্বার। নিউটনের গতিসূত্র, ঘর্ষণ ও বৃত্তীয় গতি, এই নিয়ে আছে আমাদের 8 নাম্বার। ইউনিট 4, ইউনিট 4-এ আছে, চ্যাপ্টার গুলোর নাম অবশ্যই নিচ্ছে না। ইউনিট 4-এ আছে কার্য ক্ষমতা শক্তি। কার্য ক্ষমতা ও শক্তি, ওখান থেকে আছে 5 নাম্বার। কার্য ক্ষমতা ও শক্তি, এই ইউনিটটা থেকে আছে প্লাস 5 নাম্বার। ইউনিট 5, ইউনিট 5-এ আছে দৃঢ় বস্তুর ঘূর্ণন প্লাস ভর কেন্দ্র। দৃঢ় বস্তুর ঘূর্ণন প্লাস ভর কেন্দ্র, এখান থেকে আছে 7 নাম্বার। এই নিয়ে আমাদের 35 নম্বরের সিলেবাস ফার্স্ট সেমিস্টার। প্রথমে একটু আগে বলে রাখি, ফিজিক্স সোজাই, সোজাই লাগবে, রেগুলার একটু পড়তে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, প্রথমেই মানে মেকানিক্স, তো মেকানিক্সে ম্যাক্সিমামই ম্যাথ। প্রথম মনে হতে পারে যে শুধুই অঙ্ক করছি, কবে থিওরি পড়বো। মেকানিক্স পোর্শনে ম্যাথটাই আমাদের বেশি। সুতরাং ওই দেখেছিস তো, ক্লাস 9-এ যদি করিস বল ও গতি চ্যাপ্টারে, ওই যা যা ফর্মুলা ছিল এখানেও তাই ফর্মুলা থাকবে, কিন্তু অঙ্কগুলো একটু ক্রিটিক্যাল হবে। তো সেইভাবে অভ্যাস করলে সেটা কোনো ব্যাপার নয়। তাহলে ফার্স্টে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে বেসিক ম্যাথ। হেডিং কর বেসিক ম্যাথ। খুব ছোট জিনিস করাবো, অঙ্কেও হয়তো করাবে প্রথমের দিকে, ত্রিকোণমিতি শুরু করতে পারে অনেক স্যার। যাদের অঙ্ক থাকবে না চিন্তা নেই, আমি অঙ্ক করাবো। তাহলে বেসিক ম্যাথমেটিক্স,
বেসিক ম্যাথ, এটা কোনো বইয়ে পাবি না খুব একটা, যেটুকু আমি করাচ্ছি খাতাতে রেডি করে রাখবি। প্রথমেই হেডিং কর বেসিক ম্যাথের ফার্স্ট যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি আজকে মেনলি যা যা তোরা পড়ে এসেছিস আমি সেগুলোই জানতে চাইবো, কতটা কি জেনেছি, ভয়ের কিছু নেই। আচ্ছা, ত্রিকোণমিতিতে কোন ব্যাপারটা তো আমরা সবাই জানি, তাই তো? কোন যদি আমরা জানি, ধর আমি একটা কোণ আঁকছি, এটা একটা থিটা কোণ, এটা এ, ধর এটা ও, এটা বি। আচ্ছা, কোণ কখন ধনাত্মক হয় কখন ঋণাত্মক হয় এটা কি জানা আছে? কোণ কখন ধনাত্মক হয় কখন ঋণাত্মক হয়? কোণের মানও তো পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। কখন ধনাত্মক হয়? ভয়ের কিছু নেই, ভুল হোক না, অসুবিধা নেই। ফিজিক্স প্রথম পড়তে গেলে সাহসটা দরকার। ভুল হলে হোক, কখন ধনাত্মক হয় কখন ঋণাত্মক হয়? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে ধনাত্মক হয়, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ঋণাত্মক হয়। ও একদম ঠিক কথা বলেছে। তাহলে পাশেই লেখ 1 নম্বর পয়েন্ট দিয়ে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণন হলে। হ্যাঁ বলুন, পাঠিয়ে দিন, ভেতরে পাঠিয়ে দিন। ও তুই, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণন হলে, ঠিক আছে পরে কথা বলবো ফোনে। হ্যাঁ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণন হলে কোণের মান ধনাত্মক, তার নিচেই লেখ ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণন হলে কোণের মান ঋণাত্মক। ঘড়ি কোন দিকে ঘুরে সেটা নিশ্চয়ই আমাদের সবার জানা আছে। হয়েছে? এবার বল, এই যে আমরা ডিগ্রি কোণকে বলি, কোণকে আমরা মূলত কি বলি, ডিগ্রিতে ভাঙি। ডিগ্রিকে ভাঙলে কি পাওয়া যায়? মিনিট। মিনিটকে ভাঙলে সেকেন্ড। এই ডিভিশনটা পুরোটাই কিন্তু ঘন্টা মিনিট সেকেন্ডের মতো হয়। তাহলে তোকে যদি বলি আমি 1 ডিগ্রি সমান কত মিনিট, 60 মিনিট। 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে এর নিচেই যেহেতু কোণ লিখেছি, ওর নিচেই লেখ 1 ডিগ্রি সমান, মিনিটকে কেমন লেখা হয়, 60 উপরে একটা ডট, 1 ডিগ্রি সমান 60 মিনিট। আর তার নিচেই লিখবি 1 মিনিট সমান 60 সেকেন্ড, যখন লেখা হয় দুটো ডট। ওকে, তাহলে ঘন্টা মিনিট সেকেন্ডের মতনই ভাঙবে, শুধু ঘন্টার জায়গায় ডিগ্রি চলে আসছে। তাহলে 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। ওটা ওর নিচেই লিখে রাখ। এই পর্যন্ত সবার লেখা হলে রেডিয়ান কথাটা সবার শোনা, এটা মনে হয় টেনে পড়েছি না, বিস্তীয় পদ্ধতি, ষষ্ঠিক পদ্ধতি, তাই তো? তাহলে বলতো রেডিয়ান কখন ইউজ হয় আর ডিগ্রি কখন ইউজ? রেডিয়ানটা এলো কেন? রেডিয়ান কখন ইউজ হয়, ডিগ্রি কখন? রেডিয়ানটা কি? মানে চেঞ্জটা করি কেন, রেডিয়ানটা কি? আমি জানতে চাইছি রেডিয়ান কি। তুই যে এই যে চেঞ্জ করে এসেছিস ডিগ্রি থেকে রেডিয়ান, সেটা আমরা সবাই জানি যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। এটা টেনে শিখেছি, এখান থেকে আমরা চেঞ্জ করেছি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। এবার আমাকে যখন ডিগ্রিতে দিত তখন আমি চেঞ্জ করে নিতাম। রেডিয়ানটা কি, প্রথম এটা আগে জানতে হবে। রেডিয়ান হচ্ছে কোণের এসআই একক, মনে থাকবে? তাহলে প্রথম লেখ রেডিয়ান হলো কোণের এসআই একক। এবার যদি জিজ্ঞেস করি যে রেডিয়ানের সংজ্ঞা কি, যদি তোকে জিজ্ঞেস করা হয় 1 রেডিয়ানের সংজ্ঞা কি, তুই বলতে পারবি 1 রেডিয়ান সমান কি?
মানে এইরকম চিন্তা ভাবনা কেউ রাখিস না, হয়তো শুনেছিস যে হ্যাঁ ফার্স্ট সেমিস্টার এমসিকিউ হবে, তাহলে কোনো চিন্তাই নেই। এমসিকিউ সলভ করতে গেলে অনেক বেশি থিওরি জানতে হয়। থিওরির পরীক্ষা তবু বেটার ছিল, কেন? তো সিলেক্টেড কিছু কোশ্চেন থাকতো, বেরিয়ে চলে যেত। এমসিকিউ করতে গেলে কিন্তু লাইন বাই লাইন জানতে হবে, এমসিকিউ করা বেশি কঠিন। এই জন্যই দেখবি সমস্ত পরীক্ষাগুলো এমসিকিউতে হয়। রেডিয়ানের সংজ্ঞা কে বলতে পারবো? আমি একটু হেল্প করতে পারি। এইখানটা একটা শিখেছিলাম না ট্রেনে, এইটাকে কি বলা হয় বল? বৃত্তচাপ, তাই না? এটাকে বলতাম এস, বৃত্তচাপ। এটা কি ছিল বল? ব্যাসার্ধ। এটা থিটা। এখান থেকেই তো আমরা লিখতাম এস ইকুয়াল টু আর থিটা, তাই তো? তাহলে এটাকে যখন রেডিয়ানের সংজ্ঞা দেবো, রেডিয়ান কার একক বললাম আমি? কোণের একক। তাহলে লিখতেই পারি যখন এস ইকুয়াল টু আর, তখন কোণের মান 1 রেডিয়ান। তার মানে যখন বৃত্তচাপের মান ব্যাসার্ধের সমান হয়ে যাবে, তখন কোণের মান কত? 1 রেডিয়ান। যখন বৃত্তচাপের মান ব্যাসার্ধের সমান হবে, তখন কোণের মান 1 রেডিয়ান। তাহলে লিখে রাখ নিচে, এস ইকুয়াল টু আর থিটা। এটা আমাদের জানা আছে। তাহলে এই লাইনটা প্রথম লেখ, এস ইকুয়াল টু আর থিটা। এবং তার নিচেই লেখ যখন এস ইকুয়াল টু আর, যখন এস ইকুয়াল টু আর, তখন থিটা ইকুয়াল টু 1 রেডিয়ান। তখন থিটা ইকুয়াল টু 1 রেডিয়ান। ওকে। এবং এই যে অঙ্কটা করাচ্ছি, যারা ম্যাথ রাখবি না, এই কপিটা খুব ভালো করে গুছিয়ে রাখবি। 2 বছর ধরে এই জায়গার অঙ্কগুলো করে থাকলে ফিজিক্স আর আটকাবে না। অঙ্ক জন্য শুধু ফিজিক্সটা আটকাতে পারে, বাদ বাকি আর কিছু না। সুতরাং যারা অঙ্ক রাখবি না ভাবছিস, যেটুকু ম্যাথ করাচ্ছে এইটা ভালো করে নে। আচ্ছা, এবার আসি তাহলে ওই পাই আর কি বলে থিটা রেডিয়ানের চেঞ্জটা আর করাচ্ছি না, এইটুকু আমরা সবাই জানি যে কত অ্যাঙ্গেল দিলে কত রেডিয়ান হবে, নিশ্চয়ই পারবো। এই রিসেন্ট করে এসেছি, সেটা আমি করাচ্ছি না। তাহলে একটা এক্সাম্পল লেগে এবার। এই অঙ্ক লিখছি। তার বৃত্তচাপ যেটা, সেটাকে আমি বলছি π সেন্টিমিটার। ব্যাসার্ধের মান বলছি আমি 6 সেন্টিমিটার। তাহলে বলেছে কোণের মান নির্ণয় করো। সোজা অঙ্ক দিচ্ছি। বৃত্তচাপ বলেছে π সেন্টিমিটার, ব্যাসার্ধের মান বলে দিয়েছে 6 সেন্টিমিটার। তাহলে বলেছে কোণের মান নির্ণয় করো। মানে বেসিক্যালি তুই রেডিয়ানেই বল, তাই না? π/6। মানে এইভাবেই কিন্তু এই অ্যাঙ্গেল গুলো করতি আর কি। আমি সেটা বোঝানোর জন্য অঙ্কটা করালাম। এই যে আমরা টেবিলটা করেছিলাম π/6, π/3, π/4, মানে জিনিসগুলো এইভাবেই আসে। জাস্ট আমরা একটা অঙ্ক থেকে দেখলাম। তাহলে এস ইকাল টু আর থিটা বসালেই হবে। থিটা সমান কত হচ্ছে? এস বাই আর। এস এর ভ্যালু পাই, আর এর ভ্যালু 6। তাহলে π/6, π/6 মানে কত? 30 ডিগ্রি। জাস্ট এস ইকাল টু আর থিটার ফর্মুলা থেকেই হবে। এখানে বসিয়ে দে, করতে অসুবিধা। থিটা সমান কত? এস বাই আর। এস এর ভ্যালু দেওয়া আছে পাই, আর এর ভ্যালু 6। π/6 মানে 30। নেক্সট, এটা হয়েছে তো সবার। নেক্সট কোশ্চেন লেখ, যখন একটি ঘড়িতে 4টে বাজে, যখন ঘড়িতে 4টে বাজে,
তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয় করো। ঘড়ি এখানে অনেক, চতুর্দিকে অনেকগুলো ঘড়ি আছে, কেউ না মাথায় এলে ঘড়িটা দেখতে পারিস, অসুবিধা নেই। কত হবে? যখন 4টে বাজে, খাতায় এঁকে ফেলা, অসুবিধা নেই। যখন 4টে বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ। 4টে বাজে মানে কি? ঘন্টার কাঁটা কোথায়? হ্যাঁ, 120। তাহলে তুই যদি ডিভিশন করিস, দেখ 0 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 12, 3টে ভাগই তো হচ্ছে। সোজা কথা, মানে সোজা ভাবে ভাবতে পারি। তাহলে আমাকে বলেছে এই কোণটা কত, তাহলে একটা বৃত্তের মোট কোণ কত বল? 360, তার 1/3 কত হয়? 120। যখন 4টে বাজে তখন ঘন্টার কাঁটা এখানে থাকবে, মিনিটের কাঁটা এখানে থাকবে। তাহলে একটা 12-র ঘরে, একটা 4-এর ঘরে। যদি একটা ঘড়ির দিকে দেখ না, ওটা তো পুরো বৃত্তকে 3 ভাগে ভাগ করে। আর 3 ভাগে ভাগ করলে এটা একটা ভাগ হচ্ছে। তাহলে টোটাল কত? 360। তাহলে তার 1/3 কত হবে? 120। এবার তুই পাই দিয়েও লিখতে পারিস, টোটালে যদি লিখিস টোটাল কত বল? 2 পাই। তাহলে 2 পাই/3, এটা মানেই 120। বা তুই 360/3ও লিখতে পারিস। এমসিকিউ করতে গেলে বেসিক সেন্স কিছু থাকতে হবে, মানে আজকে আমি একদম ইন্ট্রোডাকশনই করাচ্ছি। সবসময় মনে রাখবি, বেসিক সেন্স ক্লিয়ার করে তবেই আমি পড়তে যাবো, মানে খুব চাপ আছে। এই পর্যন্ত হয়েছে তো সবার? আচ্ছা, নেক্সট ত্রিকোণমিতির এই ফর্মুলা নিশ্চয়ই এখন আর করাতে হবে। সাইন থিটা সমান কত, কস সমান কত, এই তো রিসেন্ট পড়ে এসছে। সাইন কস ট্যান এগুলো জানা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এগুলো মোটামুটি জানিস। এবার এইটা জানিস কিনা আমাকে বল দেখি, কারণ প্রথম কথা হচ্ছে ক্যালকুলেটর নেই, কেউ ভুলেও ক্যালকুলেটর কিনবি না। ক্যালকুলেটর ভুলেও কিনবি না, মানে কাছে থাকলেই ক্যালকুলেটর ইউজ করবি, তাতে সর্বনাশ বেশি হবে। ক্যালকুলেটর কিন্তু আমাদের বারণ আছে। ভালো করে দেখে যাচ্ছে এটা। আমি একটা ত্রিভুজ নিচ্ছি, ধর। তো এই ত্রিভুজের এই বাহুটা হচ্ছে সি, এইটা 4। তাহলে অতিভুজ কত হবে? 5। এটুকু আমাদের জানা। তাহলে কোশ্চেন হচ্ছে এই কোণটার মান কত, জানি। এটা কিন্তু খুব লাগবে ফিজিক্সে, এখান থেকেই দেয়। নাই জানতে পারি, যদি জানি ভালো, নাহলে আমি বলে দিচ্ছি, সেটা কথা নয়। কারণ ক্যালকুলেটর যেহেতু নেই, আমাদের একটা অন্তত মনে রাখতে হবে, একটা ভ্যালু মনে রাখলে বাকি সব হয়ে যাবে। সবসময় মনে রাখবি এই কোণটার মান হয় 37 ডিগ্রি। থিটা ইকুয়াল টু, এই ছবিটা আঁক খাতায়, থিটা ইকুয়াল টু এই 37 আর 53 ডিগ্রি দিয়ে প্রচুর অঙ্ক দেবে 2 বছর ধরে। আর তুই বলবি আমি তো টেবিল পড়ে এসেছি 30, 45, 60, 35 ডিগ্রি তো পড়ায়নি আমাকে। এবং এখান থেকে ভ্যালু গুলো তুই লিখে নিতে পারবি। সবগুলো লেখার জায়গায় ত্রিভুজটা এঁকে থিটার ভ্যালুটা লেখ।
আচ্ছা, এখানে আমি ভ্যালু গুলো এবার লিখি, এবার তো তুই পারবি। তাহলে বল সাইন 37 কত? সাইন 37 এর মান কত হবে? এই যদি 37 ডিগ্রি হয় তাহলে লম্ব কি হচ্ছে এটা? সাইন 37 কত হচ্ছে? 3/5, যেটা আমার অঙ্ক করতে গিয়ে কাজে লাগলো। সাইন 37 এর মান কত? 3/5, যেটা আজ থেকে আপাতত কিন্তু আমরা জানলাম। এটা সমানই কত? কষে কত হবে তাহলে? সাইন 37 সমান কস কত? 53 ডিগ্রি। 90 থেকে তো বিয়োগ করে দেবো। আর তুই এদিক থেকে দেখলে খুব সিম্পল, এটা 37 হলে এটা কত হবে বল? 53। তখন তো কস হয়ে যাবে না, ভুই বাই অতিভুজ। তাহলে এটা কত লিখবো? কস 50। তাহলে এই একটা রুল ছিল না যে কস 90 মাইনাস থিটা সমান কি ছিল বল? সাইন থিটা না? তুই জানি তো, সেটাই তো বললাম অ্যাকচুয়ালি। সাইন 37, তার মানে কসে যখন চেঞ্জ করবি তখন কত? 90 মাইনাস 37, তাহলে কত হচ্ছে? 53। তাহলে যেটাই সাইন 37 এর মান সেটাই কস 53 এর মান। ঠিক আছে, তাহলে এবার আমাকে বল সাইন 53 এর মান কত হবে? মানে এখান থেকে মান কত? এটা যদি 53 হয় তখন লম্ব কোনটা? এটা। তাহলে আমাকে বল সাইন 53 সমান তাহলে কত হচ্ছে? 4/5। যেখানে অসুবিধা হবে বল আমাকে, কোনো অসুবিধা নেই। প্রথম দিন সাইন 53 হচ্ছে 4/5, তাহলে এটা সমানই কষে কত হবে? 37। ত্রিভুজটা মিলিয়ে মিলিয়ে দেয়। এবার তাহলে ট্যান 37 লিখে দেয় ত্রিভুজটা দেখে। ট্যান 37 তাহলে কত হবে? লম্ব বাই ভূমি, তাহলে কত? 3/4। তাহলে ট্যান 37 হবে 3/4 ইকুয়াল টু, তাহলে কি হয়ে যাবে বল? কট 53। তাহলে এর উল্টোটা লিখে ফেলি তাহলে। তাহলে ট্যান 53 জাস্ট উল্টে যাবে, কত হবে? 4/3 সমান কট। এই কটা। এবারে কি তুই বলবি এতগুলো কি করে মনে রাখবো? দরকার কি, একটা ভ্যালু বলে মনে রাখবো। সাইন 37 3/5 দিলে আমি ত্রিভুজটা আঁকতে পারবো। ত্রিভুজ এঁকে ফেললে সবগুলো ভ্যালু পেয়ে যাবো। একটা ভ্যালু মনে রাখলেই তো হলো। সাইন 37 এর মান 3/5, তাহলে এটা অনুযায়ী আমি ত্রিভুজটা এঁকে ফেলবো। ত্রিভুজ এঁকে ফেললে বাকি যতগুলো ভ্যালু চাইবে আমি পারবো। ঠিক আছে, আজকে তো আজ থেকেই মোটামুটি সব পড়া শুরু হয়েছে। ম্যাথ টিউশন কারোর হয়েছে? ম্যাথ পড়ে এসেছি যেখানে এরকম আছে, ম্যাথ পড়া হয়েছে তারপরে টিচ করতে এসেছি, তার আগে করেছি? ম্যাথ রাখবি তো, না ম্যাথ বাদ দিয়ে দেবো? হ্যাঁ, ম্যাথ তো আরো হয়ে যাবে, বাদ দিয়ে দেবো। এরপরে লেখ, এটা শর্টে লেখা হয়, আগের রুলটা লেখ। নামটা হচ্ছে এ এস টি টি রুল। এটা শর্টে লেখা হয়, রুলটা ভেঙে আমি বলছি। লেখ এ এস টি সি রুল। কি বলা হয়? কারণ 9-10 পর্যন্ত মোটামুটি কি ছিল বল? 90 ডিগ্রির মধ্যেই আমরা সীমাবদ্ধ ছিলাম। কোন ওর মধ্যেই চলছিল। এখানে তো যে কোনো কোণ দিয়ে দিতে পারে। তাহলে এই রুলটা জানলে আমি যে কোনো কোণের ভ্যালু কিন্তু বের করতে পারি। খুব ইন্টারেস্টিং জিনিস, একটু শুনবি। আচ্ছা, এই পর্যন্ত যা বললাম সবাই বুঝেছিস তো? কোথাও অসুবিধা থাকলে কিন্তু বলবি। যদি সবার সামনে বলতে লজ্জা করছে ক্লাসের পরে বলবি, হোয়াটসঅ্যাপে বলবি, কিন্তু বলবি। না বললে ক্ষতি তোদের, আমার না। এএসটিসি মানে এটাকে ভেঙে লিখছি তাহলেই বুঝতে পারবি। অল, এ বলতে কি বোঝায়? অল। এস বলতে সাইন, টি বলতে ট্যান, সি বলতে কস।
এটাকে বলা হয় অল সাইন ট্যান কস রুল। খুব মজাদার রুল। আগে এই ছবিটা এখান থেকে আমি ধরলাম 0 থেকে স্টার্ট হলো, তাহলে এখানে কোনটা কত বল? 90 ডিগ্রি। ঘড়ির মতো ভাবতে পারি। এটা 0, এখান থেকে এটা কত? 90। এখান থেকে এটা কত হবে তাহলে? 180। এটা কত হবে? 270। আবার এইটা কত হবে? 360। ঘড়িতেও তাই হয়, 0 আর 12 তো একই। 0 কাটা আর 12 কাটা একই, একই জিনিস হলো। তাহলে 0 আর 2 পাই একই জায়গাতে পৌঁছাবে। এবার আমি কতগুলো তোকে ফর্ম লিখে লিখেই আমি জিনিসটা বোঝাবো, মানে এটার মানে কি বলছে সেটাতে আসছি। আগে ছবিটা নিশ্চয়ই আঁকা হয়ে গেছে সবার। আচ্ছা, এইটাকে অল কেন বলা হচ্ছে? এইটাই তুই ক্লাস 10-এ পড়ে এসেছিস। ক্লাস 10-এ যে টেবিলটা করেছিলি, দেখ 0 থেকে 90-র মধ্যে টেবিল করেছিলি, সেখানে কোনো কিছুর ভ্যালু নেগেটিভ ছিল না। অল বলতে বোঝাচ্ছে এই এই কোয়াড্রেন্টে, মানে 0 থেকে 90-র মধ্যে সবাই পজিটিভ। অল মানে কি? যতগুলো ফাংশন তুই পড়েছিস, সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট, প্রত্যেকটা এর মধ্যে কি হবে? পজিটিভ হবে। এই জন্য এটাকে বলছি অল। তাহলে এই সেকেন্ডটাকে সাইন কেন বলছে? না শুধু সাইনটা পজিটিভ হয়, বাকি সবাই নেগেটিভ হয়। তাহলে 2 নম্বর কম্পোনেন্টে সাইন পজিটিভ হবে, সাইনের যে কোনো ভ্যালু পজিটিভ হবে, বাকি সবার ভ্যালু নেগেটিভ। যেখানে যেটা আছে সেইটা পজিটিভ হবে। থার্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ হবে? ট্যান, বাকি সবাই নেগেটিভ। ফোর্থ থেকে পজিটিভ হবে কস, বাকি সবাই নেগেটিভ। এই জন্য শর্টে এটাকে বলা হয় এএসটিসি রুল, অল সাইন ট্যান কস রুল। এবার আমি কতগুলো ভ্যালু নিয়ে নিয়ে ব্যাপারটাকে চেক করবো। এই মতো লেখা হয়েছে তো সবার? তাহলে এবার পাশে লেখ, লেখ সাইন টু এন পাই প্লাস থিটা। হ্যাঁ, থিটার ভ্যালু অলওয়েজ লেস দেন 90, এটা উপরে লিখা আছে। থিটার ভ্যালু 90 থেকে কম, এই লজিকেই আমরা করব। তাহলে এই ভ্যালুটা কত হবে? সবার আগে একটু রিপিট করি, জানি আমরা, তাও আমি একটু বলে নিচ্ছি। পাই/2 থাকলে সাইনটা কস হয়, কসটা সাইন হয়। আর পাই থাকলে একই ফাংশন রিপিট হয়, এটা জানা? পাই/2 থাকলে সাইন কস হয়, কস সাইন হয়। আর যখন পাই থাকে তখন কি হয়? একই ফাংশন রিপিট করে। তাহলে এটা যদি বলি এন মানে কি? যে কোনো ইন্টিজার নাম্বার। তুই এবার ভেঙে ভেঙে ব্যাপারটাকে বোঝ। তার এন এর ভ্যালু প্রথম আমি কত নিচ্ছি? 0। এন এর ভ্যালু যদি 0 হয়, এটা অ্যাকচুয়ালি কত দাঁড়াচ্ছে বল? শুধু সাইন থিটা। এন এর ভ্যালু 0 বসিয়ে দিচ্ছি তো, তাহলে প্রথম পার্টটা তো কিছু থাকছে না, শুধু কি থাকছে? সাইন থিটা। থিটার ভ্যালু 90 থেকে কম, তাহলে কোন কোয়াড্রেন্ট? কোন ঘরে আছে? এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, কোন ঘরে আছে? প্রথমটা দিয়েই তো থাকবে না, বলেই থাকবে। 90 থেকে কম তো, তাহলে এখানে তো সবাই পজিটিভ, তাহলে সাইনটাও কি হবে? পজিটিভ হবে। এবার তুই এন এর ভ্যালু নিজে ধর, 1 ধর, তারপর আমি ফর্ম বসাবো। এন এর ভ্যালু 1 ধর, 1 যদি ধরিস, তাহলে কি জিনিসটা দাঁড়াচ্ছে ভালো করে দেখ। তাহলে ও 2 পাই প্লাস থিটা। তাহলে এখান থেকে শুরু করে ও একবার পুরোটা ঘুরলো প্লাস থিটা, সেই তো প্রথম ঘরেই আসছে। এন এর ভ্যালু 2 ধর, একবার ঘুরলো, দুবার ঘুরলো, তারপরে থিটা। তাহলে এন এর ভ্যালু যত হবে তত পাক খাবে, আলটিমেট তো প্রথম জায়গাতেই পৌঁছাচ্ছে। তাহলে এটা সমান আমি সাইন থিটাকে লিখতে পারি। সামনে প্লাস কেন? প্লাস কিছু নেই মানে তো প্লাস। সামনে প্লাস কেন? না, ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ, আর পাই থাকলে একই ফাংশন রিপিট করে, ওই জন্য সাইনটা সাইন হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে সাইন 2n পাই প্লাস থিটা সমান কত? সাইন থিটা। তাহলে আমাকে বলতো কসটা কি হবে? কস 2n পাই প্লাস থিটা, নিজেরা ভাব তাহলে কি হবে? কস 2n পাই প্লাস থিটা, এটা কত হবে? এটাই হবে। জিনিসটা তো একই হচ্ছে, পাই থাকলে কসই রিপিট করবে, ফার্স্ট কোয়াড্রেন্টেই আসছে। তাহলে এটা যার সঙ্গেই তুই অ্যাড করে দে, ফাংশনটা সেম হয়। 2n পাই প্লাস থিটা একই ফাংশন রিপিট করছে, তাই না?
তাহলে সাইনের সঙ্গে সাইন পেলাম, কসে কস পাবো, তাহলে নিচে ট্যানটা করে রাখি, বাকিগুলো তো একই রকমই হবে। 2n পাই প্লাস থিটা ইকুয়াল টু কত, ট্যান থিটা। এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এইভাবে রেখে দিই, একই জাতীয় ফাংশন গুলো একই জায়গায় রাখবো। দেখ এটা বোঝা গেল কিনা, একদম ভেঙে ভেঙে প্রতিটা পার্ট বুঝবি, তবে মুখস্থ করার কিছু নেই। যেটা হলো অঙ্কের ফর্মুলা, মুখস্থ ফর্মুলা বলে কিছু নেই, এগুলো বাজে কথা। এবার সেকেন্ড ফাংশনে আসি, তাহলে দেখ সাইন, এবার নিজের একটু একটু করে ভাব, বুদ্ধি খাটাতে হবে, যত বুদ্ধি খাটাবি বুদ্ধি বাড়বে। সাইন পাই মাইনাস থিটা, একদম হিসেব কর, সাইন পাই মাইনাস থিটা কোন ঘরে আছে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, এইটুকু আমাকে আগে বল। মানে দ্বিতীয়তে থাকবে, একদমই তাই। দেখ সাইন এখান থেকে পাই যাব, হিসাব বোঝ, এখান থেকে পাই যাব মানে কি, এখান থেকে এখানে এলাম, মাইনাস থিটা মানে আবার ব্যাক করছে। ওই যে তোকে রুল বললাম, ঘড়ির কাঁটার বিপরীতে গেলে কি হয়, প্লাস, আর ঘড়ির কাঁটার দিকে গেলে কি, মাইনাস। তাহলে আমি পাই গেলাম, তারপরে থিটা ব্যাক করলাম, কিন্তু থিটার ভ্যালু 90 থেকে কম, তাহলে কোন ঘরে থাকবে, এখানে। তাহলে এখানে সাইনের ভ্যালু তো পজিটিভ, তাহলে এটা সমান কি হবে, সাইন থিটা। এই রুল গুলো যদি একবার বুঝে যাওয়া যায়, যে কোনো কোণের ভ্যালু তুই কিন্তু লিখতে পারবি, সেটা আমাকে ফিজিক্সে লাগবে, তাই মানে এটা আমাকে শিখতে হবে, ঠিক আছে। এবার বল কস পাই মাইনাস থিটা কত হয়, কস মাইনাস কস থিটা হবে, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, কস তো নেগেটিভ। কারণ এখানে এখানে কে রিপিট করবে বল, কস পাই মাইনাস থিটা, তাহলে এখানে কসই ব্যাক করবে, এই কোয়াড্রেন্টে সাইন তো পজিটিভ, কস তো নেগেটিভ। তাহলে এখানে যখন আমি থাকছি কসের ভ্যালুটা, তাহলে কি হবে, সামনে একটা মাইনাস বসবে, মাইনাস কস থিটা। এবার এই লজিক গুলো না বুঝে তুই যদি মুখস্থ করতে যাস, তখনই সর্বনাশ হয়ে যাবে। একই রকম তাহলে করে ফেল, ট্যানটা করে ফেল, একই জিনিসই হবে। সাইন 2 পাই মাইনাস থিটা, এটা কত হবে বল দেখি। কত নম্বর ঘরে আসবে সেটা আগে দেখবি, এটা কত নম্বর ঘরে আছে, 4 নম্বর। 2 পাই যাওয়ার পরে আবার উল্টো দিকে ঘুরছে, তাহলে 4 নম্বরে কে পজিটিভ, কস পজিটিভ, তাহলে সাইন মাইনাস হবে, মাইনাস সাইন থিটা। পাইয়ের জিনিসগুলো আগে করিয়ে নিই, তারপরে 2 পাইতে যাবো। আচ্ছা এই যে টেবিলটা আমি করালাম, এই পুরোটাকে কস দিয়ে রিপিট কর। কস দিয়ে তো করলাম, কস পাই কস, ওকে ঠিক আছে, ব্যাপারটা তো বুঝে নিয়েছি। এবার পাই/2 তে একটু যাও, লেখ সাইন পাই/2 প্লাস থিটা, দুটো জিনিস আমাকে দেখতে হয়। প্রথম বল সাইন পাই/2 প্লাস থিটা মানে কত নম্বর ঘরে, 2 নম্বর। এবার পাই/2 থাকলে সাইনটা কি হয়ে যায়, কস হয়ে যায়, কিন্তু 2 নম্বর ঘরে সাইন পজিটিভ না নেগেটিভ, 2 নম্বর ঘরে সাইন তো পজিটিভ, তাহলে উত্তরটা কি হবে, শুধু কস থিটা। এইখানে অনেকে ভুল করে যে কসের সাইন দেখতে যায়, কসের সাইন দেখবো না, আমার অরিজিনে কি আছে সাইন, সাইন কার দেখবো আমি, যেটা কোশ্চেনে দেওয়া আছে আমার। তাহলে সাইন পাই/2 প্লাস থিটা, তুই এই টেবিলে চলে যা, তাহলে সাইন পাই/2 গেলাম প্লাস থিটা, 2 নম্বর ঘর, 2 নম্বর ঘরে সাইন পজিটিভ, তাহলে সাইনটা পজিটিভই হবে। এবার 90 ডিগ্রি প্লাস থিটা করলে সাইনটা কস হয়ে যায়, তাহলে উত্তর কত হবে। এই জায়গাটা অনেকে ভুল করে, কসের সাইনটা ভেবে নিয়ে মাইনাস কস থিটা করা যায়, কসের সাইন নয়, সাইন হচ্ছে সাইনের আছে। ওকে, তাহলে এর সঙ্গে বাকিগুলো একই রকম লেখ, সাইন পাই/2 মাইনাস থিটা কত হবে,
সাইন পাই বাই 2 মাইনাস থিটা, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট হচ্ছে, এখানে সবাই প্লাস, আবারই দরকার নেই, শুধু cos থিটা। এবার যদি এইরকম দিয়ে দেয় সাইন মাইনাস থিটা সমান কত, আমাকে চিন্তা কর দেখি, সাইন মাইনাস থিটা সমান কত, কেন বুঝতে পারলাম না। সাইন মাইনাস থিটা সমান, তুই যে বললি মাইনাস সাইন থিটা, কোথা থেকে হলো? আমি এসব ফর্মুলাটা ওরা মুখস্থ করতেও পারি না, আমি শুধু লজিক বুঝি, আমাকে লজিক না বোঝাতে পারলে। তুই ওই ওই অল সাইন ট্যান কসই দেখ, মাইনাস থিটা মানে কি, আমি তো শুরু করছিলাম জিরো থেকে, তাহলে মাইনাস থিটা মানে কোন দিকে ঘুরবো? ঘড়ির কাঁটার দিকে, কারণ আগে বললাম ঘড়ির কাঁটার দিকে ঘুরলে তবেই কি হয়, ঋণাত্মক। তাহলে তুই যদি এখান থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরিস, এবার ভালো করে দেখ, এখান থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরছি, তাহলে কোন কোয়াড্রেন্ট? 4 নম্বর। তাহলে 4 নম্বর কোয়াড্রেন্টে সাইন মাইনাস, বুঝছো না? সাইন মাইনাস মানে কি দাঁড়াচ্ছে, মাইনাস সাইন থিটা। তাহলে এই যে তিনটে ফাংশন করলাম, এই তিনটে কস দিয়ে করে ফেল দেখি, একই রকম, এই তিনটে ফাংশন কস দিয়ে বসা। ফার্স্ট করলাম cos পাই বাই 2 প্লাস থিটা, তোর নাম কি রে, তুই বল, cos পাই বাই 2 প্লাস থিটা কি হবে? কেন সাইন থিটা হলো? কারণ থাকবে, কারণটা বল, কারণটা বল। কারণ বলতে গেলে হাসে, মুশকিল করে, কিছু তো একটা কারণ থাকবে। ঠিক আছে, তোর তোর পাশে দেখতে পাচ্ছি না, তোরা কি বুঝতে পারছিস না? হুম, কি রে, আরে বল, কিছু তো বলবি। হ্যাঁ, এরা কিছু বলেন, বুঝতে পারছিস না পারছিস না? হ্যাঁ, যেটা পাচ্ছিস না সেটা তো বলবি। বুঝতে পারছি না, হাসার কি কিছু তো ব্যাপার নেই, বুঝতে না পারলে হাসি পাই এই প্রথম দেখছে। ফার্স্ট কথা হচ্ছে cos পাই বাই 2 প্লাস থিটা, আবারও বলছি, প্রথম কথা, কথাগুলো শুনিসনি তখন থেকেই তোরা একটু অন্যমনস্ক দেখলাম। এখানে যদি একটু এরকম অন্যমনস্ক দেখে হাসাহাসি করা যাবে না, তাহলে এখানে খুব বেশি দিন আসতে পারবি না, যেটা মুশকিল। ফার্স্ট কথা হচ্ছে পাই বাই 2 প্লাস থিটা, তাহলে কি এখান থেকে এই পর্যন্ত আমার পাই বাই 2, আমি তো এখান থেকে স্টার্ট করবো, এই তো আমার হিসেব। তাহলে পাই বাই 2 প্লাস থিটা, তাহলে এই কোয়াড্রেন্ট, তাহলে এই কোয়াড্রেন্টে এসে সাইন দেখবো, কিন্তু কার সাইন দেখতে হবে, কস। কস এখানে তো মাইনাস, তাহলে মাইনাস সাইন থিটা হবে, মাইনাস সাইন থিটা।
দু নম্বরটা প্লাস হয়ে যাবে, কারণ ফার্স্ট কোয়াড্রেন্ট ফিরে যাচ্ছে। তাহলে cos π/2 মাইনাস থিটা কি হয়ে যাবে? আর 3 নম্বরটা cos থিটা। ওটা ওই জন্য মজা করেই বলা হয় যে cos মাইনাস কে খেয়ে নেয়, মজা করেই বলা হয় ম্যাথের ভাষায়। দেখ cos মাইনাস থিটা সমান কি হচ্ছে অ্যাকচুয়ালি cos থিটা। কেন? যখনই তুই ফোর্থ কোয়াড্রেন্টে আসছিস cosটা কি পজিটিভ, এনেই মজা করে বলা হয় যে cos মাইনাস খেয়ে নেয়। দেখ মাইনাসটা আউট হয়ে শুধু থিটাটা বেরিয়ে আসছে। cos মাইনাস থিটা সমান cos থিটা। ওকে, একই রকম ট্যান লিখে ফেল 3টে ফাংশনে। বাড়িতে গিয়ে দেখবি ভালো করে, দরকার হলে আমি নোটস তো দিয়ে দেবো গ্রুপে, ক্লাস তো দিয়ে দেওয়া হবে, ক্লাসটা দিতে একটু টাইম লাগবে, দিয়ে দেবো। এই 3টে ফাংশনে ট্যান লিখে ফেলবি। তারপর ট্যানের প্রথমটা কি হবে? মাইনাস কট থিটা, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান তো মাইনাস। দ্বিতীয়টা প্লাসই হবে, শুধু কট থিটা। আর 3 নম্বর মাইনাস ট্যান থিটা। একদম। আমি কি যে কোনো কোণ দিলে আমি কিন্তু বের করতে পারবো যদি এই রুল গুলো জানি। রুল জানতে হবে, নাহলে খুব মুশকিল। এবার আমি কতগুলো ভ্যালু বের করতে দিচ্ছি, তোরা বের করবি, তারপরে ভ্যালু গুলো জানবো। 1 নম্বরে আমি এক একটা করে লিখে যাচ্ছি, তোরা ক্যালকুলেট করতে থাক, একটা হলে পরেরটা খাতায় তুলবি। প্রথম হচ্ছে tan -30, sin 120। ভ্যালু গুলো লিখবি, কারণ ওই 0 থেকে 90 পর্যন্ত টেবিল জানলেই হবে। sin 135, cot 150, cos আগে করি তারপরে কটে গেল, cos 150। মোটামুটি যে ভ্যালু গুলো আমার কাজে লাগে আমি সেগুলোই করাচ্ছি। sin 270, cos 270। আগে ক্যালকুলেট করে যাই, পর পর জানবো। প্রত্যেকটা উপরে লেখানো হয়েছে।
একটু জিজ্ঞেস করি, প্রথমেরটা তাহলে কত এসছে? -1/√3। এটা কেউ বুঝতে পারিস নি এরকম আছিস বল, কোনো অসুবিধা নেই। -1/√3 হয়েছে, কেউ বুঝতে পারিস নি? জাস্ট লাস্ট লাইনে করে আসা হয়েছে যে tan -θ সমান কি ছিল, -tan θ। এখনই করেছিস, তার মানে কি -tan30। tan30 এর ভ্যালু কত? 1/√3। এটাই ক্যালকুলেট হয়েছে। এটার মান কত? cos30 এর ভ্যালু। বেসিক্যালি সাইন 120 মানে প্রথম তোকে দেখতে হবে প্লাস না মাইনাস। তাহলে এটা কত নম্বর ঘরে আছে? 2 নম্বর। 2 নম্বরের সাইন প্লাস হয়, সমস্যা নেই। এবার 120 মানে কত? 90 + 30। তখন কত হয়ে যাবে? cos30। আর যদি তুই বলিস না আমি 180 - 60 করবো, তখন হয়ে যাবে sin60। তোতেই তুই ক্যালকুলেট করলে একই আসবে √3/2। তাহলে সাইন 120 মান কত? √3/2। সাইন 135। সমস্যা কিছু নেই, সাইন হোক কস হোক যাই হোক মিলে তো যাবেই। 245 1/√2, ঝামেলা নেই। হাফ হাফ জানলে এটা উত্তর করে দেওয়া যায়। 1/√2। কস 150, কারণ কস 150 মানে আগে দেখতে হবে সেকেন্ড কোয়াড্রেন্টে কস কি, নেগেটিভ। 90 + 60, তাহলে 90 + 60 করলে কত হবে? sin60। তাহলে sin60 মান কত? -3/2। ভ্যালু ক্যালকুলেট কিন্তু জানতেই হবে, আমি ম্যাথ নিই বা না নিই, নাহলে ফিজিক্স চলবে না। সাইন 270 হয়নি কেন? সাইন 180 + 90 কর, করা যায় তো। 270 মানে কত নম্বর ঘরে আগে বল? 3 নম্বর ঘরে ঢুকে গেছে কিন্তু। তাহলে 180 + 90, তাহলে 180 করলে তো সাইন রিপিট করবে। তাহলে 3 নম্বর ঘরে সাইন পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। তাহলে কত হবে? -sin90। এটাকে যদি আমি এরকম ভাঙি, সাইন পাই প্লাস π/2 ভাঙা যায়। 3 নম্বর ঘরে সাইন নেগেটিভ, তাহলে পাই থাকা মানে সাইনটা রিপিট করবে, তাহলে কত? -sin π/2। তাহলে কত? -1। এইটা আমরা প্রযোজ্য ভুল করি, আমি জিজ্ঞেস করলাম না প্রথম দিন বলেই। সাইনের সর্বনিম্ন মান কিন্তু -1, প্রযোজ্য ভুল বলে 0। সাইনের সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান কিন্তু -1। তোকে ক্যালকুলেট করেই আমি দেখালাম সাইন 270 এর মান -1 আসে। তাহলে এখানেই পাশে লিখে রাখ, সাইনের সর্বোচ্চ মান, সাইনের ম্যাক্সিমাম ভ্যালু। একটা ইংলিশ লিখলে ক্ষতি নেই। সর্বোচ্চ মান কত? +1, এটা আমরা জানি। সাইনের সর্বনিম্ন মান, মিনিমাম ভ্যালু, -1। এটা যেন মাথায় থাকে। শেষেরটা একই রকম তাহলে পারবো, ভেঙে ফেল। কত আসছে বল শেষের ভ্যালুটা?
কত এসছে? জিরো হয়ে যাবে তো, কারণ cos 90 আছে, সাইন প্লাস মাইনাস আর লিখে কি হবে, cos 90 হয়ে যাচ্ছে মানে ওটা এমনিও জিরো হয়ে যাবে, পাশে প্লাস মাইনাস লেখার আর দরকার নেই। আচ্ছা, এবার ত্রিকোণমিতির কিছু সিলেক্টেড ফর্মুলা আমাদের জানতে হবে। এই যে এতগুলো ফর্মুলা দেখছিস, অ্যাকচুয়ালি এতগুলো নয়, এক দুটো জানলেই বাকিগুলো হয়ে যায়। এই ফর্মুলা গুলো আমরা একটু সাজিয়ে রাখবো খাতায়। তাহলে এরপরে নেক্সট লেগ আমি এক একটাই ডিসকাস করে আসছি, এক দুটো জানলে বাকিগুলো হয়ে যায়। কিভাবে হচ্ছে দেখতে পাবি। কিগুলো মনে রাখতে হবে সেগুলো আমি খালি বলে দিচ্ছি। এবার যারা ম্যাথ করবি ওগুলো ভেঙে ভেঙে শেখাবে তখন। অনেক সময় ম্যাথের টিচারও ফর্মুলা শিখিয়ে দেয়। আমি যদি এগুলো ভেঙে ভেঙে করাতে যাই ফিজিক্স পড়াতে পারবো না, আমার যেটুকু কাজে লাগবে আমি করাচ্ছি। এমনিও ম্যাথ খুব একটা কেউ করায় না, আমি মানে পরে দেখতে পাই যে ম্যাথ না শেখার জন্য অনেক সমস্যা হয়, এই জন্যই ম্যাথে আসছি। প্রথম লেখ সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি, এটা টেনে পড়িনি আমরা, অবশ্যই ইলেভেনে পড়বো। সাইন এ প্লাস বির ফর্মুলা কি সবসময় মনে রাখবি, সাইনের ক্ষেত্রে যখন এইভাবে থাকে তখন সাইন কসের কম্বিনেশন হয়। তাহলে কি হবে, সাইন এ কস বি প্লাস উল্টো হয়ে যাবে কস এ সাইন বি। দেখ ফর্মুলাটা ভালো করে মনে সহজেই রাখা যায়, সাইন এ প্লাস বি সমান সাইনের ফাংশন হলে সাইন কসের কম্বিনেশন হয়, তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে লেখ সাইন এ প্লাস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আজকে এগুলো মুখস্থ করে ফেলতে হবে এরকম কোনো কথা নেই, পুরো দিন একটু একটু করে দেখতে দেখতে অটোমেটিক মনে থেকে যাবে। এখন তুই অঙ্ক করতে গেলে এগুলো দেখে দেখেই কর, কোনো সমস্যা নেই। শুরুতেই এত চাপ নেওয়ার কোনো মানে নেই, শুরুতে বেশি চাপ নিয়ে নিলে শেষে গিয়ে আর পড়াশোনা করবে নাকি বল, সবাই হাসে। তাহলে সাইন এ মাইনাস বি কি হবে, আমাকে এটা সিম্পল লজিক বল, যদি মাইনাস হয়ে যায় মাইনাস সাইনটা মাইনাস হয়ে যাবে, বাদ বাকি তো একই। তাহলে সাইন এ প্লাস বি জানলে এ মাইনাস বি করতে পারি। তাহলে সাইন এ মাইনাস বি কি হচ্ছে দেখ, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে প্লাসের ফর্মুলা জানলেই মাইনাস হয়ে যাবে। যেভাবে বলছি সেভাবেই খাতায় সাজাবি, কিন্তু জাস্ট লিখতে হয়, পরপর লিখে গেছি। এই দুটো হলো। এবার এইটা কর, এইটার জন্য কি পড়ার দরকার আছে, সাইন টু এ, ব্যাপারটাকে এরকম ভাবতে পারি না, সাইন এ প্লাস এ, তাই তো। তাহলে সাইন এ প্লাস বির ফর্মুলা জানলেই তো হয়, সাইন টু এ আবার আলাদা করে মুখস্থ করবো কেন। তাহলে সাইন এ প্লাস বির ফর্মুলার মতন এটা ভাঙতে থাক, তাহলে কি হবে বল, সাইন এ কস বি, বিটাও তো এ এখানে, প্লাস কস এ সাইন বি, সবই এ। তাহলে কত হয়ে যাচ্ছে, টু সাইন এ কস এ। এটার জন্য আলাদা করে মুখস্থ করার তো কোনো দরকার নেই। তাহলে এটা কার অ্যাপ্লিকেশন, এটা প্রথম একটারই অ্যাপ্লিকেশন। জাস্ট একটা কি দুটো জানবো, বাকিগুলো কিন্তু সাজিয়ে নেওয়া যায় লজিক দিয়ে। তাহলে 3 নম্বরটা কিন্তু আলাদা করে মুখস্থ করার দরকার নেই, এবার তুই দেখতে দেখতে তোর এমনি মনে থেকে যাবে, তুই কি এরকম করে পরে ভাঙবি ভাঙবি না। সাইন মানে অ্যাকচুয়ালি কি তোরা অভ্যস্ত, আমি এ দিয়ে লিখেছি সাইন টু থিটা সমান টু সাইন থিটা কস থিটা, আমি কোনটাকে এ ধরেছি, করতেই পারি। আচ্ছা, এবার যাই ট্যান এ, নেক্সট এটা লিখবি ট্যান এ প্লাস বি, ট্যান এ প্লাস বি, এটাও জাস্ট তাহলে মনে রাখার মতো আমি বলেছি, কিন্তু এখন পর্যন্ত তুই হিসেব কর এইটা খালি, এটা জানলে মাইনাসের ফর্মুলাতে খালি মাইনাস করে দিচ্ছিস, 3 নম্বরটা ওটারই অ্যাপ্লিকেশন, তাহলে এখন পর্যন্ত তুই শুধু এইটা মনে রাখবি, তাই তো। 2 নম্বর এবার ট্যানেরটা মনে রাখবো, ট্যানের সবকিছু হয়ে যাবে। তা ট্যান এ প্লাস বি সমান বলা হচ্ছে কি, ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। ওকে, ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি, লিখে ফেল ট্যান এ প্লাস বি। তাহলে এটা নাম্বার 4 হলো। তাহলে নাম্বার 4 হয়ে গেলে বুঝতেই পারছিস নাম্বার 5 নিজেরাই লিখতে পারবি, লেখার কি দরকার। তাহলে ট্যান টু এ মানে কি, অ্যাকচুয়ালি ট্যান এ প্লাস এ, এবার লিখে ফেল না আগের ফর্মুলা ধরে।
হয়েছে? এসে তো তাহলে tan a প্লাস tan b টাই কি হয়ে যাবে 2 tan a, আর নিচে হয়ে যাচ্ছে 1 মাইনাস tan স্কয়ার a। ওকে, এবার চলে যাই কসের ফর্ম গুলোতে। তাহলে নেক্সট লেগ আলাদা আলাদা একসঙ্গে লিখলে কেমন একটা দেখতে অসুবিধা, ওটাকে এরকম ব্র্যাকেট করে দিয়ে একটু গ্যাপ দিয়ে আবার কস গুলো লেখ, সুবিধা হবে পড়তে, একটা ইচ্ছে করবে আর কি, একটু সাজিয়ে লিখতে হবে। দেখ কস এ প্লাস বি বলা হচ্ছে, যেমন লজিক বললাম সাইনের ক্ষেত্রে কি হয়, সাইন কসের কম্বিনেশন হয়, কসের ক্ষেত্রে কস কস সাইন সাইন, কস কস সাইন সাইন, প্লাসে মাইনাস হয় মাইনাসে প্লাস হয়। তাহলে কস এ প্লাস বি কি হবে, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, কারণ প্লাস ছিল। তাহলে যখন তুই মাইনাসে যাবি তখন কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে কস এ প্লাস বি কস এ মাইনাস বি লিখে দাও। ওকে, একটু লজিক্যালি মাথায় রাখলে হয়ে যায়। এরপরে এইটা হয়ে যাওয়া মানেই তোরা এটা লিখে ফেলে এখান থেকে। তাহলে কস টু এ আগের মতনই ভাঙবো, কস এ প্লাস এ, এখানে একই টার্ম গুলো কাছাকাছি আছে, এখানে স্কোয়ার হয়ে গেছে। দেখ এখানে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, কস টু এ সমান কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে এখনো পর্যন্ত মনে রাখার মতো আমি তিনটে জিনিস বলেছি, রিপিট করি। একটা হচ্ছে সাইন এ প্লাস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। 2 নম্বর মনে রাখবো কি, ট্যান এ প্লাস বি কি ছিল, ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। 3 নম্বর মনে রাখবো কস এ প্লাস বি, তার ক্ষেত্রে কি হচ্ছিল, প্লাস থেকে মানে মাইনাস হবে, তাহলে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এই তিনটে জানলে কিন্তু এতগুলো যে ফর্মুলা হলো সবগুলো হয়ে যাবে। আর সবগুলো আমাকে জোর করে মনে রাখার দরকার নেই, তারপরে দেখতে দেখতে আমার মনে থেকেই যাবে। এরপরে দেখ এই লাইনটা থেকে একটু জুমি করি, এই লাইনটা থেকে এইটা কি করা যায় না, আবার এটাকে মুখস্থ করতে হবে, করা যায় কিনা বল। সাইনটাকে চেঞ্জ করে দিলেই তো হয়। আমি কি জানি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান কত, 1। তাহলে সাইন স্কোয়ার এ সমান কত হবে, 1 মাইনাস কস স্কোয়ার এ, সামনে একটা মাইনাস ছিল এখানে দেখ, তাহলে এইখানে সাইন স্কোয়ার এর ভ্যালুটা বসিয়ে দে না, ধীরে ধীরে চলে আসবে। শুধু শুধু আমরা আলাদা ফর্মুলা বলে পড়ে যাই, মুশকিল হচ্ছে এটাই। তুই বলবে ত্রিকোণমিতির এক কথা ফর্মুলা মুখস্থ করতে হয়, সবগুলো ইন্টার কানেক্টেড, 2 থেকে 3টে জানলে বাকি সব হয়ে যায়। আর এই সাইনের ভ্যালুটা এখানে বসা, দেখ অটোমেটিক চলে আসবে 2 কস স্কোয়ার এ মাইনাস 1। আবার তুই কসটাকে চেঞ্জ করে দে, তাহলে সাইন চলে আসবে। তারপরেরটা তুই এখান থেকে কস সমান কি লিখতে পারিস বল, কস স্কোয়ার এ সমান 1 মাইনাস সাইন স্কোয়ার এ, সেটাকে বসিয়ে দে, তাহলে তখন এটা চলে আসবে। জাস্ট কেরামতি করে এদিক ওদিক করে এতগুলো ফর্মুলা নিয়েছি। এর পরেরটা সেটাও কি আনা যায় না, মুখস্থ করতে হবে, বুদ্ধি খরচ করতে হবে। 1 প্লাস কস এ সমান 2 কস স্কোয়ার থিটা বাই 2। ক্যালকুলেট করে নেওয়া যায় আগের জায়গা থেকে, না আবার এটাও মুখস্থ করবো, মুখস্থের কোনো জায়গা নেই, অন্তত ম্যাথ আর ফিজিক্স মাথায় ঢুকিয়ে নেয়, তাহলে আসা যায়। দেখ এটাকে আমি যদি এরকম ভাঙি, এই পর্যন্ত সবার হয়েছে তো। দেখ এটাকে যদি আমি এরকম ভাঙতে পারি, 1 প্লাস
কসে আছে তো, আমি এটাকে এরকম ভাঙছি 1 প্লাস কস 2 ইন্টু a/2 লিখতেই পারি, কারোর কিছু বলার নেই, কসের ভেতরেই আমি 2 গুণ করে 2 ভাগ করেছি, লিখতে পারি। এবার এইটাই তো অ্যাকচুয়ালি কত হয়ে যাচ্ছে, cos 2a না, এটাই তো cos 2a, সেটা কিনা আগেরটাই ফিরে যাবে। cos 2a সমান কত বললি তুই, 2 cos স্কয়ার a মাইনাস 1, তাহলে 1 প্লাস 2 cos স্কয়ার, এখানে a মানে কত, a/2 মাইনাস 1, সব একই জিনিস, খালি হাজারটা ফর্মুলা শেখায়, না বুঝে পড়তে গেলেই কঠিন, বুঝে করলে 2 থেকে 3টে ফর্মুলা, বারবার বলছি, বাকি সব কিন্তু লজিক্যালি চলে আসবে। আর তুই যদি লজিক জানিস এমনি তোর মুখস্থ হয়ে যাবে, আর লজিক না জেনে মুখস্থ করতে যাও খুব চাপের ব্যাপার, দেখে ইকোনমিতে মুখস্থ করতে গিয়ে মাথা ঘুরতে গেছে, আর কিছু মাথায় ঢোকে। ওকে, তাহলে আমার 1 প্লাস কস এ সমান, তাহলে এটা নিজেরা ক্যালকুলেট করে একই রকম দেখ, চলেই আসবে 1 মাইনাস কস এ, এই ভ্যালুটা খালি বসিয়ে দিবি, তাহলেই চলে আসবে, 1টা কেটে যাবে। এই করার ত্রিকোণমিতির ফর্মুলা কিন্তু খুব কাজে লাগবে, বিশেষ করে আমি চারটার যদি বলি, ফার্স্ট সেমিস্টারে লাগবে, সেকেন্ড সেমিস্টারে বেশি লাগে, সেটা হচ্ছে যখন এই তরঙ্গ পড়তে যাবে, ত্রিকোণমিতির ফর্মুলা কিন্তু প্রত্যেকটা ক্যালকুলেশনে লাগবে, সুতরাং আমাদের জানতেই হবে। হয়েছে, নেক্সট লেট, এই পোর্শনটা গেল, এবারে আরেকটু আমি করাবো, ধীরে ত্রিকোণমিতির পার্ট ছুটে যাবে, বাকি অন্য জায়গায় যাব। আচ্ছা, থিটার মান যদি খুব ক্ষুদ্র হয়, এটা জানিস কিনা, আগে জানিস কিনা আমি লিখছি, দেখ থিটার মান ক্ষুদ্র হলে সাইন থিটা ইকুইভ্যালেন্ট টু, আমরা লিখি থিটা, কস থিটা ইকুইভ্যালেন্ট টু 1। থিটার মান যদি ক্ষুদ্র হয়, সাইন থিটাটাকে থিটা লেখা হয়, কস থিটাটাকে 1 লেখা হয়, আর সাইন কস যদি জেনে যাই তাহলে ট্যানটা লিখতেই পারি, তাহলে ট্যান থিটা কত হবে, এই হবে না, তাহলে দেখি সাইন বাই কস মানে তো ট্যান, থিটা বাই 1 করলে কত হয়ে যায় থিটা। কথা হচ্ছে এই কন্ডিশনটা জানতাম কি জানতাম না, জানলে জানতাম না, কোনো অসুবিধা নেই, জানতাম না জানতাম, জানতাম, ভালো কথা, এখন জানলাম। তাহলে এখন যখন জানলাম, এইবার আমাকে একটু ব্যাপারটা ভেঙে বোঝা যে cos থিটা ইকুইভ্যালেন্ট টু 1 কেন হলো, কারণ cos 0 এর ভ্যালু 1 হয়, তাহলে থিটার ভ্যালু খুব কম, মানে আমি কি ধরে কি জিরোর কাছাকাছি ভ্যালু, এই জন্য 1 লিখছি। তাহলে সাইন থিটা ইকুইভ্যালেন্ট টু 0 লেখা উচিত ছিল, সাইন 0 এর ভ্যালু কত হয়, 0 হয় না, তাহলে সেটা থিটা লিখলাম কেন। তাহলে আজকে ফার্স্ট ক্লাস থেকে একটা জিনিস অন্তত শিখে নে, সায়েন্সের যে কোনো টপিকে কেন কোশ্চেনটা করবি, তোরা না কোশ্চেন করলেও আমি করে নেবো, কিন্তু আমি যদি ভুলেও যাই, কেন কোশ্চেনটা করবি যে কোনো টিকে, যতক্ষণ না তুই কেন জানতে চাইবি, ইনফরমেশন জেনে চলে যাবি, তখন কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে, ওই জন্য কেনটা সব জায়গাতেই জিজ্ঞেস করে যাবে, পরে এটা একটু ভাবার চেষ্টা কর। কেন করা হলো, মানে এটা তো করা হয় অবশ্যই, স্যার বলে দিল আমরা শুনে নিলাম, ব্যাস, স্যার বলছে মানে ঠিকই আছে, এরকম কোনো ব্যাপার না, কেন হয়, মানে খুব খুব বেসিক লজিক, মানে এই লজিকটার মধ্যে 10 লেভেল পর্যন্তই জানা, আমি এই জন্য জিজ্ঞেস করছি। কারণ মনে রাখবি জিরোটা হচ্ছে টোটালি অন্য বেসের নাম্বার, মানে তোকে যদি আমি বলি যে 0.000000001, তাও কিন্তু এটাকে জিরো বলতে পারিস না, মানে এটা বুঝে দেয়, যে তোকে যদি আমি বলি 0.99999, তুই এক চান্স এটাকে ওয়ান লিখে দিবি, কিছু যায় আসে না, কোনো ডিফেক্টই করবে না এটা লেখা, কিন্তু এইটাকে তুই কি জিরো লিখতে পারিস,
কিছু তো একটা মান আছে, জিরো তো নয়। এই জন্যই করা হয় কি, যে সাইনটা যখন লেখা হয় তখন কিন্তু আমি জিরো লিখতে পারছি না, তখন কি লিখছি থিটা। কস যখন লিখছি তখন কিন্তু আমি সহজে 1 লিখে দিচ্ছি, কেন কস জিরোর ভ্যালু 1। এই জন্যই বলা হয় থিটা যদি ক্ষুদ্র হয়, সাইন থিটা ইকুইভ্যালেন্ট টু কত হয়, থিটা। কস থিটা ইকুইভ্যালেন্ট টু কত হয়, এটা লেখা হয়ে গেছে, হাতে লিখেছিস তো? তাহলে আমাকে বল দেখি সাইন 4 ডিগ্রির মান কত। সাইন 4 ডিগ্রি এর মান কত? কত হবে বল, আর যেটা মনে আসছে বলবি তো। সাইন 4 ডিগ্রির মান 1, কেন? মানে কত, অ্যান্সারটা আমি জানতে চাইছি। এই হচ্ছে সব থেকে বড় ভুল, মানে ভুলটা ধরবো বলেই জিজ্ঞেস করলাম। সাইনের সর্বোচ্চ মান তো 1, 4 লিখবি সাইনের মান, এর থেকে বড় ভুল তো আর কিছু হতে পারে না। তাহলে কি মানে কত ভ্যালুটা, এটাই জানতে হ্যালো, চাই। হ্যাঁ হ্যালো, তাহলে কত হবে? সবসময় রেডিয়ানে করতে হবে, এই জন্য আমি জিজ্ঞেস করলাম কোশ্চেন। তোকে কেন রেডিয়ানে চেঞ্জ করতে শেখানো হয়েছিল সেই কারণটাই তো বুঝিনি এতদিন। তাহলে তুই রেডিয়ানে একবার চেঞ্জ কর, তাহলে বুঝতে পারবি 4 ডিগ্রি সমান কত অ্যাকচুয়ালি। অবশ্যই থিটা, থিটাটা কিসে লিখতে হবে, রেডিয়ানে লিখতে হবে। তাহলে 4 ডিগ্রি সমান তুই রেডিয়ানে করলে কত, 180 সমান পাই রেডিয়ান। 1 সমান তাহলে কত, মানে পাই বাই 180 ইন্টু 4। এবার দেখ এটা এটা কাটাকুটি করলে কত, 45। আর পাই বাই 45, পাই এর ভ্যালু কত, 3.14 বাই 45, ভ্যালুটা কম হচ্ছে তো। তুই যদি ডিরেক্ট 4 লিখে দিস সেখানে কিন্তু শূন্য পেয়ে যাবে। কখনো অ্যাঙ্গেল ডিগ্রিতে লেখা যাবে না, কিসে লিখবো, রেডিয়ানে লিখবো। মানে আমরা এই যে ডিগ্রি থেকে রেডিয়ান চেঞ্জ করি তার সিগনিফিকেন্সটাও বুঝতে হবে। এই জন্য পাশে এখানে লিখে রাখ থিটা, এটা এটা করে রাখ অঙ্কটা, থিটা সর্বদাই রেডিয়ানে ক্যালকুলেট করতে হবে। থিটা সর্বদাই রেডিয়ানে ক্যালকুলেট করতে হবে। এবং থিটার ভ্যালু, এই কন্ডিশনটা তখনই অ্যাপ্লাই হবে, লিখে রাখবি থিটা লেস দেন 5 ডিগ্রি। থিটার ভ্যালু 5 ডিগ্রির কম হলে তবে এই কন্ডিশনটা বসাতে পারি, নাহলে না। থিটা লেস দেন 5 ডিগ্রি, 5 ডিগ্রির থেকে কম হতে হবে থিটা। ওকে, ত্রিকোণমিতির যেটুকু জানার এর মধ্যেই হয়ে যাবে। না আপাতত ফিজিক্সের 12 এর শেষ দিন পর্যন্ত ত্রিকোণমিতির এটুকুই কাজে লাগবে। এবার হেডিং কর স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কে মোটামুটি আমাদের জানা আছে, একটু দেখি। আচ্ছা, নির্দেশতন্ত্র কথাটা শুনেছি আমরা, নির্দেশতন্ত্র ক্লাস 9 বলগতিতে। নির্দেশতন্ত্র ক প্রকার হয়, বা কোনো বস্তুর গতি ক প্রকার হয়। নির্দেশতন্ত্র কঠিন ভাষায় গিয়ে লাভ নেই এখন। একটা বস্তুর গতি ক প্রকার হতে পারে, মাত্রাগত ভাবে ক প্রকার। আমরা কতগুলো মাত্রা জানি, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, এটুকু আমাদের জানা, এতে কোনো ডাউট নেই। আমাকে একটা উদাহরণ দিয়ে বলতে একমাত্রিক গতি কি, দ্বিমাত্রিক কি, ত্রিমাত্রিক কি, তিনটে উদাহরণ। একমাত্রিক গতি একটা উদাহরণ দিয়ে বল যে স্যার এই গতিটা হচ্ছে একমাত্রিক গতি। বাস্তব সেন্স থাকতে হবে ফিজিক্স।
একটা একমাত্রিক গতির উদাহরণ দেয়। মানে আশেপাশে এত গতিশীল বস্তু দেখিস, একমাত্রিক একটা উদাহরণ দে যে এইটা হচ্ছে একমাত্রিক গতি। বইয়ের থেকে বইয়ের বাইরে বেশি ফিজিক্স আছে, এটা হচ্ছে আগে আমাদের বুঝতে হবে। আশেপাশে যা দেখছি সেটাকে নিয়ে ভাবতে হবে। একমাত্রিক গতির উদাহরণ বল। যে কোনো বস্তু যদি সরল লেখায় যায় সেটাই তো একমাত্রিক। মানে এই রুমটার কথা যদি কল্পনা করিস, এই রুমটা একটা কিউবের মতো। আমি যে কোনো একটা কর্নার দিয়ে যদি বোঝার চেষ্টা করি, তাহলে এই কর্নারটা, এখানেই তো এই তিনটে অক্ষ, মানে আমি যদি তোকে এখানে এঁকে দেখাই, এই যে এক্স ওয়াই জেড বলি, তাহলে এই একটা অক্ষ, এই একটা অক্ষ, মানে থ্রি তে আমরা যখন আঁকি, আমাকে একটা বোর্ডের প্লেনে আঁকতে হচ্ছে, তাহলে এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। ব্যাপারটা কেমন? ওই কর্নার পয়েন্টটার দিকে সবাই তাকা, তাহলে জেড কোনটা? এই লম্ব অক্ষটা। ধর আমার এই বরাবর তোরা তোরা যে রোটায় বসে আছিস, ওই বরাবর যে কর্নারটা আছে কোনটা, সেটা কি এক্স, আর এইটা কি আমার ওয়াই। এবার একমাত্রিক মানে কি? ধর একটা পিমড়ে ওই কোণ বরাবর, একদম ওই কোণ বরাবর হেঁটে যাচ্ছে, তার মানে কি ওর গতিকে ব্যাখ্যা করার জন্য তোর কি একটাই মাত্রা লাগবে। তুই কি বলবি? 2 মিটার গেল, 4 মিটার গেল। ধর একজন ব্যক্তি, সে কিনা সোজা রাস্তা বরাবর 5 মিটার গেল, সোজা সরল রেখা বরাবর গেল, তাহলে এর গতি বোঝানোর জন্য তোর কতগুলো মাত্রা লাগবে? একটাই না? তাহলে এটাই একমাত্রিক। তাহলে কোনো বস্তু সরল রেখায় গেলে সেটা আমরা কি বলি? একমাত্রিক। তাহলে এই 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 ছবিটা আগে এঁকে ফেল। আগে এই ছবিটা স্থানাঙ্ক জ্যামিতি বলে, এক্স ওয়াই জেড। তাহলে মাত্রাগুলো আস্তে আস্তে আমি আসছি। আগে সব বেসিক জায়গাগুলো আমি করিয়ে নেব, তারপরে ফিজিক্সে ঢুকবো, দিলে তাড়াতাড়ি করে ফিজিক্সটা হয়ে যাবে। মানে এখন 2-3 দিন সেটাই হবে, যা কিছু জানলে ফিজিক্সটা সোজা হবে। ওয়ান ডি তে আমি এইরকম একটা ছবি আঁকি, এটা তো পুরোটা এঁকেছি, তো এরকম হলো। বাস্তবিক উদাহরণ একটা নিতে হবে, এর সামনে যা দেখি সবই বাস্তব। ধর এখান থেকে একটা বস্তু যাত্রা শুরু করলো, জিরো। ও এখান থেকে এইখানে গেল, এখানে ধর একটা চায়ের দোকান আছে, ও গিয়ে কি করলো, এই পর্যন্ত গেল, গিয়ে এখানে একটু চা খেতে ঢুকলো, রেস্ট নিল, তারপরে আবার এখান থেকে ধর বাড়ি ফিরলো, বাড়ি। তাহলে পড়ার ছুটি হলো, পড়ে এখান থেকে চা দোকানে ঢুকলো, চা দোকান থেকে বাড়ি গেল। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে পি, এটা ধর x2। এবার যদি তোকে জিজ্ঞেস করা হয় যে তুই ধর এখানে পড়তে এসেছিস, তাহলে এখান থেকে তোর বাড়ির দূরত্ব কত, তুই পরিষ্কার কথা কি বলবি? x1 + x2, এটাই বলি। চা দোকান থেকে বাড়ির দূরত্ব কত? x2। এখান থেকে চা দোকানের দূরত্ব কত? x1। তুই ব্যাখ্যা করছিস 1D তেই রে। তাহলে কি তুই সোজা গেছিস একটা রাস্তা বরাবর, তোকে যা জিজ্ঞেস করা হচ্ছে তুই বলে দিচ্ছিস। তার মানে অ্যাকচুয়ালি নিচে তাহলে লেখ এক্স অক্ষ বরাবর সরল, x2 - x1। কার জন্য? পাশে ব্র্যাকেটে লিখে রাখবি, এ থেকে বি। আমি এ থেকে বি এর সরণটাই দেখছি, মাঝখানে তো দাঁড়িয়ে গেছি। একটা ছবি খালি আঁকলাম জিনিসটা বোঝার জন্য। 1D টা সহজেই বোঝা যায়, 2D 3D টা একটু ভাবতে হবে। তাহলে এটা এক্স অক্ষ বরাবর সরণ হলো, তাহলে আমাকে বলতে কি ওয়াই অক্ষ বরাবর কত হবে? একই রকম, y2 - y1। জেড বরাবর কত হবে? z2 - z1। সেগুলো পরপর লিখে ফেল।
তাহলে একটা আমি জাস্ট আঁকলাম, 1D বুঝতে বেশি সময় খাটিয়েও লাভ নেই, ত্রিমাত্রিকের কনসেপ্টে পরে যাবো, ওই 3টে লেখা থাক। এবার 2D হেডিং কর। 2 ডাইমেনশন ব্যাপারটা কি? এটা গেল 1D। 2D একটা এক্সাম্পল দে, 1D বুঝে তো 2D এবার একটু বোঝার কথা। 2 ডাইমেনশনে একটা উদাহরণ দে যে এইটা হচ্ছে স্যার 2D। বল, এই যে তোরা বসে আসছিস এটাই হচ্ছে 2D। এবার দেখ, তোদের যে কোনো একজনের অবস্থান বোঝানোর জন্য কিন্তু দুটো স্থানাঙ্ক লাগবে। যে কোনো একজনকে হ্যাপাজালি ধর ওর ওর অবস্থান তুই বোঝাবি, বসেছে মাঝখানে, ওর অবস্থান বোঝাবি এই কর্নার থেকে। তাহলে কি তুই সোজা তো যেতে পারবি না, তোকে XYZ ফলো করতে হবে। তাহলে তুই যাবি কিভাবে? দেখ ভালো করে, এই কর্নার বিন্দু থেকে আমি শুরু করবো। তাহলে এখান থেকে প্রথম কি, ওর সোজাসুজি একদম এর স্থানাঙ্ক পর্যন্ত যাব। তোর নামটা কি? ব্যাস, ওর ওই পর্যন্ত গেলাম। তাহলে এটা আমি কি অক্ষ বলেছিলাম? এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষ বরাবর রূপসা পর্যন্ত গেলি, তারপরে ওখান থেকে সোজা এখানে চলে এলি। তাহলে সেটা কোন অক্ষ বরাবর? ওয়াই বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর একটা ডাটা লাগছে, ওয়াই অক্ষ বরাবর একটা ডাটা লাগছে। তাহলে কতগুলো স্থানাঙ্ক? দুটো। তাহলে এই জন্য হচ্ছে 2D। মানে খুব সিম্পলি যদি তুই এরকম একটা পাশে ছবি আঁকি আমি, ধর এইটা আমার এক্স, একটা ওয়াই, মানে জিনিসগুলো সোজা, এবং ফিজিক্সে প্রত্যেকটা ছবি আঁকার চেষ্টা করবে। এটা এক্স, এটা ওয়াই, ফর্মুলা বলে কিছু নেই। তাহলে এই বিন্দুটাকে তুই বোঝাবি। তাহলে এই বিন্দু বোঝাতে গেলে আমি তোকে আগে প্র্যাকটিক্যালি দেখালাম, এবার এখানে দেখ। তাহলে এই বিন্দু বোঝাতে গেলে তুই কেমন যাবি বল? প্রথম এক্স অক্ষ বরাবর ধর কত গেলাম আমি, x1, তারপরে এখান থেকে সোজা ওয়াই বরাবর কত চলে গেলাম, y1। জাস্ট x1 y1 একটা মান বলছে। তাহলে এই এর স্থানাঙ্ক তখন কত হচ্ছে বল, x1 y1। তার মানে কোনো একটা ক্ষেত্রফলে যদি কেউ থাকে, তাকে বোঝানোর জন্য দুটো স্থানাঙ্ক লাগে, কারণ ক্ষেত্রফলের মাত্রাই 2। ভেবে দেখ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ করে ক্ষেত্রফল পাস। তাহলে একটা রেখা বরাবর গেলে একমাত্রিক, কোন ক্ষেত্রফলে যদি থাকে দ্বিমাত্রিক। এবার তাহলে ত্রিমাত্রিক এমনিও বুঝতে পারবো, আগে এই পর্যন্ত আসি। ক্লিয়ার? তাহলে এই স্থানাঙ্ক কত হলো, x1 y1। এইবার আমি যদি তোকে বলি, তুই একটা ফুটবল দিলাম তোকে আমি, কেউ বলিস না যে ফুটবল দেখি, ফুটবল দেখেছি সবাই তো। কতজন এখানে ফুটবল প্রেমী আছে দেখবি, রাত দেখে দেখে খেলা দেখবি, একেবারে দেখিস ফুটবল? তুই দেখেছিস খেলা খেলা দেখিস নি? তাহলে এখানে একটা কয়েন আছে, ওকে, ফুটবলের পরে একটা কয়েন রেখেছে। এবার একে এর অবস্থান বোঝানোর জন্য তুই কি এক্স ওয়াই দিয়ে বোঝাতে পারবি? একটা ফুটবল নিয়েছি, একটা কিউব ছিল বলে তুই এক্স ওয়াই দিয়ে বুঝিয়ে দিয়েছিস। একটা ফুটবলের উপর আমি একটা কয়েন রেখেছি, সেই কয়েনের অবস্থান বোঝানোর জন্য আমি কি এক্স ওয়াই দিয়ে বোঝাতে পারবো? পারবো না। কারণ আমি কি নিয়েছি, একটা বৃত্ত নিয়েছি বা গোলক নিয়েছি। তাহলে গোলকের আছে কি? আছে তো শুধু ব্যাসার্ধ। আর এবার ধর আমি ম্যাক্সিমাম বলতে পারি, এই অবস্থান থেকে এই অবস্থান, এটা এ এটা বি, এই কোণটা থিটা। তাহলে যে কোনো অবস্থানকে বোঝানোর জন্য আমার কি লাগবে, একটা গোলকে আর লাগে আর থিটা লাগে। এই দুটোর ব্যাখ্যা কিন্তু আগেই করে গেলি, থিটা নিয়ে তখন পড়েছি আমরা। তার একটা গোলীয় বস্তুর অবস্থান বোঝানোর জন্য কি কি স্থানাঙ্ক লাগে, আর থিটা। আর যদি রৈখিক কোনো জিনিস হয়, এক্স ওয়াই, 2Dর কথা বলছি। তাহলে এই দুটো স্থানাঙ্কের কিন্তু আলাদা আলাদা নাম আছে। এইটাকে বলা হয় কার্টেসিয়ান কোঅর্ডিনেট। বাংলা বইয়ে লেখা থাকবে দেখবি কার্তেশিয়ান, কার্তেশিয়ান স্থানাঙ্ক। বাংলাতেই দেখ যেমন লেখা থাকে স্থানাঙ্ক। আর এইটা হচ্ছে কি, পোলার স্থানাঙ্ক। দুটো আলাদা আলাদা নাম, একটা হচ্ছে কার্টেসিয়ান স্থানাঙ্ক, একটা পোলার স্থানাঙ্ক। মানে আমি অ্যাপ্লিকেশন দিয়ে দেখালাম যে কোনটার জন্য কি হয়, অ্যাপ্লিকেশন গুলো জানবি। এটা দেখ, যেখানে যেখানে না বোঝা থেকে যাচ্ছে, তবে হ্যাঁ, কোন রকম ভয় রাখবি না, ভয় পাওয়ার মতো কোনো ব্যাপার নেই। যেটা বুঝতে পারবি না আমাকে জিজ্ঞেস করবি, আমার অসীম ধৈর্য, যতবার বলবি আমি বোঝাবো। কিন্তু হ্যাঁ, না বুঝে গেলে পরে যখন ধরবো না পারলে কিন্তু মুশকিল।
সুতরাং না বুঝতে পারলে আমাকে বল, সবার সামনে বলতে খারাপ লাগছে শেষে বল, ফোনে বল, আর ক্লাসগুলো তো দেওয়াই থাকবে, সেটা আবার রিপিট করে দেখতে পারবি। এই বছর থেকে আমি রেকর্ডিংটা দিচ্ছি, আগের বছর পর্যন্ত রেকর্ডিং ক্লাস কিছু দিইনি, বছর থেকে ভাবলাম দেবো। ওটা দিয়েই তো ওই আগের বারে, এবারে তো রেজাল্ট বেরোয়নি, আগের বারে হাই স্কুলে যে ফার্স্ট হয়েছিল সৌমি, 97 পেয়েছিল মানে ফিজিক্স, ওটাই হাইস্ট ছিল। অবশ্য ওই বলছিল যে আমাদের সময় রেকর্ডিংটা দিলেন না, ওই জন্য আমি 3 নম্বর কম থেকে। আলটিমেট রেকর্ডিং থাকলে অনেকটাই সুবিধা পাবি, শুধু একটু পড়তে হবে। আচ্ছা এবার আমি বলি, কার্টেসিয়ান আর পোলার এই দুটোর মধ্যে তো একটা রিলেশন আছে অবশ্যই, কারণ যদি না রিলেট করতে পারি তাহলে পড়ে লাভ নেই। দুটোকে যদি রিলেট না করতে পারি তাহলে পড়া কিন্তু বেকার। তাহলে অবশ্যই পোলার থেকে কার্টেসিয়ানে যাওয়া যায়, কার্টেসিয়ান থেকে পোলারে যাওয়া যায়। হ্যাঁ, দুটোর অ্যাপ্লিকেশন আলাদা, আমি বারবার বোঝার চেষ্টা করেছি। আমি একটা কিউবের মধ্যে কোনো জিনিস দেখতে যাচ্ছি তখন কার্টেসিয়ান হয়ে যাচ্ছে, একটা গোলকের মধ্যে কোনো অবস্থান দেখতে যাচ্ছি তখন পোলার লাগছে, কিন্তু দুজনের মধ্যে সম্পর্ক তো থাকবে, নাহলে দুটো স্থানাঙ্ক ইউজ করা কিন্তু কঠিন হয়ে যাবে। দুটোই কিন্তু 2D, এটাও 2D, দুটো এটাও 2D। এবার আসি, এই ছবিটাকেই আমি একটু পরিষ্কার করে আঁকছি তোদের বোঝানোর জন্য। 3 নম্বর, দেখ এটা আমার এক্স, এটা আমার ওয়াই, উত্তর তোরাই বলতে পারবি, শুধু একটু দেখ ঠিক করে। এইটা তাহলে আমি নিচ্ছি আর, দেখ এখানে সব স্থানাঙ্ক গুলো আমি একসঙ্গে লিখলাম। এক্স ওয়াই কি কার্টেসিয়ান, আর থিটা কি পোলার। এবার আমাকে বল, আমি যদি বলি যে এই আর এর এই ছবিটাকে আঁকতো, তারপরে ভাষাটা লিখ, তারপরে কম্পোনেন্টে যাচ্ছে, তারপরে ভেঙে দেবে এই ছবিটা। এবং আগেই বলছি বাই চান্স ধর এই সময় হতে পারে, তবে হ্যাঁ জেনুইন কারণেই অফ কর, কারণ প্রথম প্রথম অনলাইন বুঝতে একটু অসুবিধা হবে। অনলাইনে ক্লাস কিন্তু অটোমেটিক আছে, রেকর্ডিং চলছে, ক্লাস দেওয়াই আছে। যদি কারোর ইনস্ট্যান্ট কিছু হয়, ধর কোথাও চলে গেছে, এই সময় একটু ঘুরতে ঘুরতে যাওয়ারও থাকে, আমরাও বুঝি তো। অনলাইনেও কিন্তু ডিরেক্ট এই টাইমেই ক্লাস করে নিতে পারিস গুগল মিটে, শুধু আমাকে ইনফর্ম করতে হবে, এই হচ্ছে ব্যাপার। একটু অভ্যাস হয়ে গেলে তারপরে যারা একটু দূরে আছিস মাঝে মধ্যে অনলাইন করে নিতে পারিস, কোনো ব্যাপার নয়। এরকম অনেক সময় হয় না যে পরের দিন ধরে কিছু একটা পরীক্ষা আছে, সেটা আমাকে পড়তে হবে, তাহলে আমি এই ক্লাসটা অনলাইন করে নিলাম, তারপরে পড়াটাও হয়ে গেল, সেটা পাবে। কিন্তু প্রথম প্রথম খুব একটা যাস না অনলাইনে, কারণ অভ্যাস হতে একটু সময় লাগে, তারপরে ঠিক আছে। তাহলে ফার্স্ট আমাকে বল, এক্স অক্ষ বরাবর, আগে ভাষাটা লেখ, এক্স অক্ষ বরাবর আর এর উপাংশ, এক্স অক্ষ বরাবর আর এর উপাংশ। ভাষা শুনেই কেমন কেমন, আর এর উপাংশ বলতে কি, এই আটটাকে যদি তুই এক্স অক্ষ বরাবর নিয়ে আসিস, আর এর মান কত হবে, বুঝে গেছে? কারণ কোন কোণে কখনো ভ্যালু বের করানো যায় না, সবসময় আমাকে একমাত্রিক দ্বিমাত্রিক ত্রিমাত্রিকেই যেতে হবে। তাহলে আটটা দেখ মাঝে তো থেকে গেছে, তাহলে আর কে হয় এক্স এ নিয়ে আসতে হবে, নাহলে ওয়াই তে নিয়ে যেতে হবে। তাহলে এই জিনিসটাকে তুই যদি এক্স এ নামিয়ে আনিস, তাহলে এটা একটা ত্রিভুজ দাঁড়াবে, ভালো করে দেখ, যার ভূমি কত এক্স, অতিভুজ কত আর। তাহলে আমি এখান থেকে বলতেই পারি এক্স বাই আর সমান কস থিটা, বলা যায় তো, ভূমি বাই অতিভুজ সমান কস থিটা। তাহলে এক্স ইকাল টু কত, আর কস থিটা। এইটাই তো তুই লিখেছিস, এক্স বরাবর আর এর উপাংশ, এক্স বরাবর আর এর মান কত, সোজা বাংলা কথা, এক্স বরাবর আর এর মান কত, এক্স বরাবর আর এর মান কত, আর কস থিটা। আগে ক্যালকুলেশন বোঝ, তারপরে আমি গোটা বাংলা কথায় বলে দেবো কি করে মনে রাখবি। কারণ যতবার তুই ফিজিক্সের অঙ্ক করতে যাবি কি এরকম ত্রিভুজ ভাঙবি না, কিন্তু আমাকে তো জেনে তবে যেতে হবে। প্রত্যেকটা শর্টকাট আমি শেখাবো ছোটখাটো, কিন্তু আগে শেখা হোক তারপরে শর্টকাট। তাহলে তোরা করে ফেল দেখি, ওয়াই অক্ষ বরাবর আর এর উপাংশ কত হবে, ওয়াই বরাবর আর এর উপাংশ কত, এই ত্রিভুজটা নিতে হবে।
ওর নিচেই লেখ ওয়াই অক্ষ বরাবর আর এর রূপাংশ কত। কত এসছে রে? কত? কেন এখানে কস হলো? আসি, তাহলে ভুলটা কোথায় হলো? এটা যদি থিটা হয় বল, আমি দুরকম করতে পারি। একটা হচ্ছে এইটা থিটা একান্তর কোণ, আগে একান্তর কোণ নিয়ে করি। এটা যদি থিটা হয় তাহলে এখানে ভূমি কে? ভূমি তো এটা, এইটা তো ওয়াই, ওয়াইটা তো লম্বতে চলে যাচ্ছে, তাহলে ওয়াই বাই আর করলে তো সাইন থিটা হবে। ওয়াই সমান কত হবে? আর সাইন থিটা। এক এইভাবে ভাঙতে পারিস, দুই করতেই পারতি, এটা থিটা হলে এটা 90 মাইনাস থিটা, তখন কস 90 মাইনাস থিটা মানেই তো সাইন হয়ে যেত, যতই ভাঙা যেত। তাহলে এবার এতে তোকে ক্যালকুলেশন দেখালাম, তাহলে দুটো জিনিস বেরোলো। এই যে দুটো জিনিস, এটাকে যদি তুই বক্স করিস, এটার মানেই কি দেখ দেখি খুব ভালো করে, ম্যাথমেটিক্স ভাবে দেখবি না, মিনিংটা দেখ। তোকে যদি আমি আর আর থিটা বলে দিই, তুই এক্স ওয়াই পেয়ে যাবি। আর আর থিটার ভ্যালু বলে দিই, তুই এক্স আর ওয়াই পেয়ে যাচ্ছিস। তো এক্স সমান কত বলছিস? আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা। তার মানে এটাকেই তো আমি লিখতে পারি পোলার টু কার্টেসিয়ানের রূপান্তর। পোলারের ভ্যালু যদি দিয়ে দিই, তুই কার্টেসিয়ান বের করে নিবি। এটাই কি হবে? তাহলে উল্টোটা তখন করবো, তাহলে এটাই কি হবে? এখানে তীর চিহ্ন দিয়ে লিখে রাখ, পোলার থেকে কার্টেসিয়ানের রূপান্তর, পোলার থেকে কার্টেসিয়ানের রূপান্তর। বা নিচে আবার ওই দুটোকে বক্স করে লিখে পোলার থেকে কার্টেসিয়ানের রূপান্তর। ম্যাথে, বেসিক ম্যাথেও দেবো, আর একটু এগিয়ে যাক, আমি দেখছি কতটা তৈরি করে দেওয়া যায় আজকের ক্লাসে। ফিজিক্স যখন স্টার্ট হবে অসুবিধা নেই, মানে এমসিকিউ তে ভয় পাওয়ার কিছু নেই। আমি একদম মডিউল আমার রেডি আছে, প্রত্যেকটা কোশ্চেন মানে ছোট ছোট টপিকের উপর 8-10টা করে কোশ্চেন তুই নিজে ট্রাই করলি, ডিপিপি যেমন হয়, তারপরে তার ক্লিয়ার একদম পরিষ্কার সলিউশন করা আছে। তারপরেই যেটা তুই পারলি না সেটা তুই দেখেই করে নিতে পারিস, আলটিমেট প্র্যাকটিস করে নিতে পারবি। তার মধ্যে যেটা বুঝতে পারলি না সেটা আমাকে জিজ্ঞেস করে নিবি। প্রত্যেকটা পার্টের আমি একদম ছোট ছোট টপিকের উপর কোশ্চেন সেট আলাদা করে দিয়ে দেবো। এবার সবগুলো এত জিরক্স করতেও পারবি না, ওইটুকুর জন্য একটু ফোন ইউজ কর, ফোনটা পড়াশোনার কাজে ইউজ কর। মোটামুটি সবাই এই পড়াশোনার কাজে বলে তো বাড়িতে একটা ফোন বাগিয়ে নেবো, তো পড়াশোনার কাজে ইউজ কর, তাহলে কাজে দেবে। আর বাড়িতে যে এখনো ফোন ফোন না কেনাই ভালো, বাড়ির ফোনটা ইউজ কর। বাড়ির ফোনটা তো নিজেরই ফোন হয়ে যায়, ম্যাক্সিমাম দেখি বলে ওটা মায়ের ফোন, ফোনটা নিজেরই আর কি, মানে নাম দেওয়া আছে ওটা মায়ের ফোন, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা ভুল করি, এবার আমি লজিকে যাই। দেখ, সবসময় মনে রাখবি যার সঙ্গে থিটা কোণ করছে সেটা কস, ভালো করে দেখ। যে অক্ষের সঙ্গে থিটা কোণ করছে সেটা কস, তার লম্ব দিকে সাইন। লজিক মনে রাখবি কি, যে অক্ষের সঙ্গে থিটা কোণ হচ্ছে সেটা কস, তার লম্ব দিকে সাইন। কারণ পরীক্ষা অনেক সময় কি করবে, তুই আদৌ বুঝে এই মুখস্থ করার জায়গাটা কোথায় বলতে কি, তুই এইটা মনে রেখে দিবি। পরীক্ষায় কি করবে, এইটা দিল আর, এই কোণটা দিয়ে দিল থিটা। ফিজিক্সের টিচারে একটু মজা দেখে আর কি, মুশকিল এটাই তুই কতটা বুঝিস। ডিরেক্ট কোশ্চেন তো খুব একটা দেবে না,
তাহলে কি করবে? তো এটা দিয়ে দিল, তুই তো মুখস্থ করে গেছিস যে এক্স ইকুয়াল টু আর কস থিটা। সর্বনাশ, আর কেউ আটকাতে পারবে না এখানে। কারণ তুই যদি এখানে ত্রিভুজ দেখিস তখন কি আসবে বল? ওয়াই ইকুয়াল টু আর কস থিটা হবে, আর এক্স ইকুয়াল টু আর। তাহলে ফিক্সড কোনো ফর্মুলা নয়, লজিক মনে রাখবে। তাহলে এটাও পাশে করে রেখে দে ছোট করে বক্স করে, যাতে এটা মনে থাকে। সিম্পলি মনে রাখবি যার সঙ্গে থিটা কোণ করছে সেটা কস, তার লম্ব দিকে সাইন। এই ভাষাটাও দরকার হলে খাতার পাশে লিখে রেখে দিবি, যাতে নিজের মনে থাকে। যে বাহুর সঙ্গে থিটা কোণ করবে সেটা কস, তার লম্ব দিকে সাইন। তাহলে মোটামুটি মনে থাকবে, আর ভুল হবে না। করিয়ে নিই তারপরে আজকে স্নান করে আমি একটু হয়েছে। এবার যদি উল্টোটা ভাবতে যাই, চেষ্টা করিস, তাহলে এটা কি হলো? তোকে যদি পোলার দিয়ে দিই, কার্টেসিয়ান বের করবি। তোকে যদি কার্টেসিয়ান দিয়ে দিই, পোলার কি করে বের করবি? উত্তর কিন্তু এই, মানে এই স্ক্রিনের মধ্যেই আছে। এইটা দিয়ে ভাব। এটাকে 1 নম্বর দিয়ে দে, এটাকে 2 নম্বর দিয়ে দে, দিয়ে ভাবনা চিন্তা কর। তোকে যদি আমি কার্টেসিয়ান দিয়ে দিই, তুই পোলার কি করে বের করবি? ওই যে আগের দুটো রিলেশন, 1 নম্বর 2 নম্বর আগে দে। এটা দিয়ে যখন করছিলাম এটাই করি, করা যায়। প্রথম দেখ, যদি কিছু ভাবতেই না পারি, এক কাজ কর, 1 নম্বর আর 2 নম্বর দুটোকে বর্গ করে যোগ করে দে। দেখ, 1 নম্বর ও 2 নম্বর সমীকরণকে বর্গ করে যোগ করে পাই। 1 নম্বর ও 2 নম্বর সমীকরণকে বর্গ করে যোগ করে পাই। কি হয়েছে? দেখ, বর্গ করে যোগ করলে কি আসছে? চলেই গেল না? তাহলে আর স্কোয়ার সমান এসছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আর সমান অ্যাকচুয়ালি কি? রুট অফ, মানে কি এক্স ওয়াই জানলে আর বেরিয়ে গেল। তাহলে এটাই কার্টেসিয়ান থেকে পোলার। একটা পেলাম, আর একটা পেতে হবে। তাহলে এটা একটা আমি সমীকরণ পেলাম, এটা বক্স করে দেয়। তাহলে এক্স ওয়াই যদি জানি, আর সমান লিখতেই পারি রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বর্গ করে যোগটা নিশ্চয়ই সবাই পারার কথা, বর্গ করে যোগ আমি তাও করে দিচ্ছি। প্রথম একটা কি হবে? এক্স স্কোয়ার সমান আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, প্লাস বলে ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এবার দুটোকে যদি যোগ করিস, এই যোগ করলে কি দাঁড়াচ্ছে? এটা হয়ে যাচ্ছে কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এদিকে কত? আর স্কোয়ার কমন চলে গেল, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা সমান তো 1, এটুকু তো জানি। তাহলে কি দাঁড়ালো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। আর বেশি ভাবনা চিন্তা না করে নেক্সট করতেই পারি আমি। এই যে ইকুয়েশন কোনটাকে কি দিয়েছি, হ্যাঁ, 2 ভাজিতক 1 করে দে। নেক্সট 2 ভাজিতক 1 করে পাই, 2 কে 1 দিয়ে ভাগ করে দে, দেখ কি আসে। 2 ভাজিতক 1 করে পাই।
তাহলে দেখ, আর আমি একদম ভেঙেই করছি, আর সাইন থিটা বাই আর কস থিটা, ওদিকে তাহলে কি হবে বল, ওয়াই বাই এক্স, আর আর কেটে গেল, সাইন বাই কস মানে কত, ট্যান থিটা সমান ওয়াই বাই এক্স, থিটা সমান এইভাবে লেখা হয়, তুই আগের লাইনটাও লিখে রাখতে পারিস, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ক্যালকুলেটারে যদি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স বসাস তাহলে থিটার মান পাওয়া যায়। তাহলে দেখ আমি দুটো ফর্ম পেলাম পরিষ্কার করে, আর সমান রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, থিটা সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এটা কি হলো, তুই যদি এক্স ওয়াই জানিস আর থিটা পেয়ে যাবি। তাহলে এটার নাম ওই জন্য কি হলো, কার্টেসিয়ান থেকে পোলারের রূপান্তর, কার্টেসিয়ান থেকে পোলারের রূপান্তর। একটা অঙ্ক করাবো, দিদি আজকে ছুটি দিয়ে দেবো, কিছু কথা আছে সেগুলো বলবো। এই পর্যন্ত বোঝা গেছে তো? বাড়িতে গিয়ে অভ্যাস করবি, যেটা বুঝতেও পারবি না সেটাও পরের দিন কিন্তু নোট ডাউন করে আনবি। আর একটা অঙ্ক কর, করা খুব মজাদার, এখানে আছে, ইংলিশে আছে, বাংলা বলে দিচ্ছি, বাংলা পারি কিনা দেখা যাক। মজাদার অঙ্ক করতে হবে আমাদের। Play. একটি কুকুর, একটি কুকুর একটি বিড়ালকে ধরতে চাইছে, আর পিছনে পিছনে দৌড়াচ্ছে। একটি কুকুর একটি বিড়ালকে ধরতে চাইছে, কুকুরটি যে পথে যাচ্ছে, কুকুরটি যে পথে যাচ্ছে তার সমীকরণ y মাইনাস এক্স ইকুয়াল টু 0। বিড়ালটি যে পথে যাচ্ছে তার সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8। ওকে, তাহলে বলেছে সম্ভাব্য স্থানাঙ্কগুলির মান লেখো, সম্ভাব্য স্থানাঙ্কগুলির মান লেখো যে বিন্দুতে বিড়ালটি কুকুরটিকে ধরতে পারবে, বিড়ালটি সরি কুকুরটি বিড়ালটিকে ধরতে পারবে, উল্টো বললাম, যে বিন্দুতে কুকুরটি বিড়ালটিকে ধরতে পারবে। খুব সোজা জিনিস, একটু ভালো করে ভাব। প্রতিদিন এরকম দু একটা কোশ্চেন দেবো যেগুলো একটু ভাবনা চিন্তা মজাদার। আর কুকুর বিড়ালের মধ্যে আবদ্ধ থাকলে মুশকিল হয়ে যাবে, ম্যাথমেটিক্সটা একটু বুঝতে হবে। তার মানে কখন ধরতে পারবে আগে বল, যখন দুজনে একই বিন্দুতে মিলিত হবে। তাহলে কুকুরের স্থানাঙ্ক বলেছে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 0, তার মানে তো ওয়াই ইকুয়াল টু এক্স, তাই তো? ওর ইকুয়েশন কি বলেছে, ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 0 মানে কি, ওয়াই ইকুয়াল টু এক্স। ওই মানটাকে এনে দ্বিতীয়টায় বসিয়ে দে না, মানে অ্যাকচুয়ালি তো দুটো সমীকরণ সমাধান করতে বলছে তোকে, সমাধান করলে যে ভ্যালুটা পাবি সেটাই হচ্ছে স্থানাঙ্ক। আর কখন ওরা ধরতে পারবে, দুটো সরলরেখা যখন ছেদ বিন্দু বের করি তখন তো দুটো সরলরেখা কি সমাধান করতে হয়, তাহলে কুকুরটা বিড়ালটাকে তখনই ধরবে যখন ওদের কমন একটা সলিউশন থাকবে। তাহলে তুই এইখানে এইখানে বসিয়ে দে এক্স ইকুয়াল টু ওয়াই, আমি ধর এক্স এর জায়গায় ওয়াই বসিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে বল, 2y স্কোয়ার ইকুয়াল টু 8, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত, 4, তাহলে ওয়াই ইকুয়াল টু কত, 2, প্লাস মাইনাস 2, আরো পরিষ্কার,
তাহলে এক্স এর ভ্যালু যা ওয়াই এর ভ্যালু তাই, তাহলে সম্ভাব্য স্থানাঙ্ক কি, অপশন তো দেওয়া আছে, তাহলে সমান মান হতে হবে, 2 হবে 4 হবে। 2 2 হতে পারে, -2 হতে পারে, কারণ দুজনের মান সমান, কিন্তু 2 হতে পারে -2 হতে পারে। তো তাহলে স্থানাঙ্ক কি হবে, 2 2 হতে পারে, তাহলে এক্স 2 হলে ওয়াই ও 2। আবার কি হতে পারে, এক্স এর ভ্যালু -2 হলে ওয়াই এর ভ্যালু -2। ঠিক আছে, তাহলে কি কি স্থানাঙ্ক হচ্ছে, জাস্ট সলভ করলাম, প্রথমে ওয়াই ইকুয়াল টু এক্স, সেই ভ্যালুটাকে সিগিজারে বসিয়ে দিলাম। তুই এক্স এর জায়গায় ওয়াই বসা, ওয়াই এর জায়গায় এক্স বসা, কোনো ব্যাপার না। আমি আমি কি বসিয়েছি না, এক্স এর জায়গায় ওয়াই বসিয়েছি, ওই জন্য এটা কত হয়ে গেছে 2y²। তুই উল্টোটা করতে পারিস, ওয়াই এর জায়গায় এক্স বসাতে পারিস, এই 2x² হবে, তাতে কিছু যায় আসে না, ভ্যালুটা তো একই, তার মানে কি 2 2 বা -2 -2। দেখ অঙ্কটা কিন্তু কঠিন নয়, কিন্তু না যদি বুঝি তাহলে কি মানে আমাদের সেই এরকম একটা কথা আছে, প্রচলিত হয়ে যাবে। আমি পরীক্ষার নামগুলো শুনেছি, যেই অ্যাডভান্সের নাম শুনেছি নিশ্চয়ই, সায়েন্সে ভর্তি হয়েছি যখন, শুনেছি তো, কি হয় বল দেখি, যেই অ্যাডভান্স দিলে জেনে কি মানে কোথায় ভর্তি হতে পারবে অ্যাডভান্স দিলে, অ্যাডভান্স ক্র্যাক করলে আইআইটি যেতে পারবে। ঠিক আছে, এবারে এই এই একটা দেখি প্রচলিত আছে, দেখ সোজা অঙ্ক, নিজে পড়াশোনা করেনি, অঙ্ক দেখেই বলে দেবে। দেখ কিছু জন আছে না খুব বাতেলা দেয়, কাজের কাজ কিছু নয়, অঙ্ক দেখে বলবে এতে অ্যাডভান্সের অঙ্ক দেয় এইসব করে, কুকুর বিড়াল দিয়ে অ্যাডভান্সের অঙ্ক, কিছু নেই, এটা বেসিক কোশ্চেন একদম। মানে অ্যাডভান্সে বেসিক কোশ্চেনই আছে, আগে জানতে হবে, কোনোদিন অ্যাডভান্সের কোশ্চেনই খুলে দেখেনি কেমন আছে, তুই বলে গেছে এই অ্যাডভান্সের কোশ্চেন, এই নিটের কোশ্চেন, ঠিক আছে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা, কারো কোনো ডাউট থাকলে শেষে আমাকে বলে যা, আমাকে ফোনে জানাবি। মোটামুটি বোঝা গেছে তো, তুই একটা জায়গায় অসুবিধা হতেই পারে, ফার্স্ট ক্লাস আবার ক্লাসটা রিপিট করে দেখবি, কোনো অসুবিধা নেই। আপাতত পরের দিন আসার আগে কি হবে, ক্লাসটা পেয়েই যাবি, তো সেটা রিপিট করে চালিয়ে আবার বাড়িতে দেখ, যেখানে যেখানে ডাউট মনে হলো সেই জায়গাগুলো পরের দিন, আমি প্রতিদিন পড়ানো শুরু করার আগে, মানে আজকে ফার্স্ট দিন বলে জিজ্ঞেস করে নি, প্রতিদিনই জিজ্ঞেস করবো আগের দিনে আগে কি ডাউট থাকে, সেটা শুনেই পরের দিন যাও। ওকে, ধীরে সুস্থে করে শুরু করবো। আর একটা মানে তোদের প্রতি সাজেশন, আমি বলছি না যে মানে এখানেরই কথা, মানে যেটা 11-এ হয়, আগে থেকেই বলি। আর এখন দেখবি এই কিছু হচ্ছে ওই থাকে আর কি, দেখবি এখানে 2 দিন চলে গেল, সেখানে 2 দিন চলে গেল, সেই স্যারের কাছে 2 দিন চলে গেল, যে কোনো সাবজেক্টের কথাই বলছি। আপাতত পড়াশোনায় ফোকাস কর, এই যাতায়াত বন্ধ কর, কারণ যে কোনো জায়গায় তুই যদি মন দিয়ে পড়িস, আলটিমেট ফিজিক্স কেমিস্ট্রি, কেমিস্ট্রি কোথায় ভর্তি হয়েছে সব তোরা, তোদের বাড়ি কোথায়, ওদের কুলগাছে স্যার, উলুবেড়িতে এখানে কে কে আছিস, উলুবেড়িয়ার ছেলে বলে কোথায় ভর্তি হয়েছিস, দীপেন্দ্র স্যারের কাছে, তোর নামটা কি, বুঝতে পেরেছিস আজকে, হুম, সত্যি, আর কে তুই, কোন স্যারের কাছে ক্লাস শুরু করেছে, কাল থেকে শুরু হবে, আর ফিজিক্স দিয়ে শুরু হলো নাকি, আর সেটাই বলছি, তাহলে ফার্স্ট ফিজিক্স ক্লাস হলো নাকি, ফিজিক্স দিয়ে শুরু হয়েছে, ভালো জিনিস। যে যেখানেই যেটাই কর, যাতায়াত করিস না, হ্যাঁ আমি এর গ্রুপে তো বলে দিয়েছিলাম, তোদের আবার রিপিট করে দিই, এরকম প্রচুর হয়, মানে প্রথমের দিকে 2-1 দিন এলো, কিছু অসুবিধা হলে আমার সঙ্গে কথা বল, আলটিমেট চলে গেল, আবার 2 মাস পর 4 মাস পর একটা সেমিস্টারের পরে আবার ইচ্ছে জাগে যে না স্যার কোথাও হচ্ছে না, আবার পড়তে যাবো, সেই রাস্তা কিন্তু বন্ধ, একবার চলে গেলে ভুলেও আর ফোন করবি না সরাসরি, এটা যেন মনে থাকে। ঠিক আছে, আপাতত এই পর্যন্তই থাকলো, বাকি তোদের ডেট গুলো তাহলে কি, আবার শুক্রবার, অনেকটা দিন গ্যাপ পাচ্ছিস, উঠে বল।